হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কি অবস্থা সকলের? পড়াশোনা কেমন চলছে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও দ্রুত। আমরা দ্রুত ক্লাস শুরু করব। হ্যাঁ, বন্ধুদেরকে দ্রুততম সময়ের মধ্যে একটু মেনশন দিয়ে দাও, তার জন্য ক্লাসটাতে আসতে পারে, ক্লাসটা করতে পারে। আমরা ঠিক 1 মিনিট সময় নিব, 1 মিনিটের মধ্যে সবাই ক্লাসে চলে আসো। আচ্ছা, সবাইকে অনেক দিন পরে ক্লাস নিয়েছি, তাই না? অনেক দিন পরে ক্লাস নিতেছি। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। ওই দিন তোমাদের থেকে ছুটি নিয়েছিলাম, আমি একটা ক্লাস গ্যাপ দিয়েছিলাম। এটার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ইমার্জেন্সি, আসলে ঘটনা ইমার্জেন্সি। বাট তোমরা অনেকে এটাকে মিসকনসেপশনে নিয়ে গিয়েছো, ভেবেছো আমি অসুস্থ আছি, বা হয়তো আমার পরিবারের কেউ ইমার্জেন্সি অসুস্থ হয়েছে। ব্যাপারটা অ্যাক্সিডেন্ট না, বাট খুব ইমার্জেন্সি, জরুরি ছিল। এটা কারণ হচ্ছে আমার একেবারে বাল্যকালের বন্ধু, ছোটবেলার বন্ধু, আমার বন্ধু মেহেদি হাসান, ওর বিয়ের অনুষ্ঠান ছিল এবং বিয়ের আগের দিন গায়ে হলুদ যেটা হয় এটা অনুষ্ঠান ছিল। কিন্তু আমি যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ওই দিন আমার ঢাবি খ কোর্সের লঞ্চ হয়েছে, পাশাপাশি হচ্ছে আমার তোমাদের ক্লাস আছে, এবং দিনের বেলা সারাদিন শুটিং হয়েছে, অর্থাৎ শ্যুট হয়েছে কোর্সের। তো সব মিলিয়ে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ইভেন আমি ডেটটাই ভুলে গিয়েছি। আমি জানি 30 তারিখ বিয়ে, শুক্রবার পরে, ওই দিন আমার কোনো ক্লাস নাই, আমি যাব, ফাইন। বাট আমার বন্ধু সার্কেলের সবাই মেসেজ দিচ্ছে যে বিয়ে তো কালকে, কিন্তু আজকে তো অনুষ্ঠান, বিয়েতে তো আমাদের কিছু নাই। তো সব মিলিয়ে তাদের আসলে জোরাজুরিতে আমার তোমাদের ক্লাসটাকে বন্ধ দিতে হয়েছে। কারণ আসলে বেস্ট ফ্রেন্ড বলতে যেটাকে বোঝায়, একদম প্লে ক্লাস থেকে, অর্থাৎ প্লে তারপর নার্সারি আমরা পড়াশোনা করেছি, ওই জায়গা থেকে আমি, আমার বন্ধু রাইসুল, তুষার, পিন্টু, মেহেদি, শকত, আমরা ঠিক একসাথে বেড়ে উঠছি একদম ছোটবেলা থেকে। সো ওই জায়গায় আসলে আমার মনে হয়েছে যে হ্যাঁ, ক্লাসটাকে আমি একদিন পিছিয়ে দিতে পারবো চাইলেই, শিক্ষার্থীরা বুঝতে পারবে, কিন্তু আমার বন্ধুর বিয়ে কিন্তু বারবার আসবে না। আর আসলে প্রথম বিয়ের মতো মজা তো আর বাকিগুলোতে নাই, তাই না? প্রথম বিয়ের মতো মজা বাকিগুলোতে পাওয়া যায় না। সো প্রথম বিয়ের মজাটাই আলাদা। সো প্রথম প্রথম বিয়ের মধ্যে যদি আমরা না যাই, পরে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, 4টা বিয়ে, 5টা বিয়ে করুক, ওইটাতে আসলে এরকম মজা পাওয়া যায় না। আসলে প্রথমটাতেই খুব মজা পাওয়া যায়। কিন্তু অনেকে তো চায় 4টা 5টা বিয়ে করতে, ছেলেরা। দায়িত্বের বেলা নাই, বুঝছো? দায়িত্বের বেলা একটাও পালন করবে না, কিন্তু 3টা 4টা বিয়ে করবে। আচ্ছা, যাই হোক, তো সব মিলিয়ে ওই ব্যাপারটা আমি শেষ করে এসেছি। কালকে সুন্দরভাবে ঠিক করে এসেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভাইয়ের প্রবলেমটা। আমি শারীরিকভাবে অসুস্থ না, এবং তোমরা আমার ফেসবুক দেখলে বুঝতে পারবা। আমি লিখেছি যে আমার বন্ধুর স্বাধীনতার সমাপ্তি, মানে তার স্বাধীন জীবনের, নিজের মতো কাজ করার, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়ার, গল্প করার, রাতের বেলা ঘুরতে বের হওয়ার, রাতের বেলা রেস্টুরেন্টে যাওয়ার, রাতের বেলা ঘুরে বেড়ানোর যে স্বাধীনতা, আমার বন্ধু সেই স্বাধীনতা হারিয়ে আজ পরাধীনতা গ্রহণ করে নিয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করি। চলো আমরা ক্লাস আসি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আমরা নেলসন ম্যান্ডেলা প্যাসেজটার একেবারে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আমরা আজকে শেষ করব। অর্থাৎ প্যাসেজটা, এক্সপ্লেনেশন, এই জিনিসটা যেমন আমরা বুঝবো ধরে ধরে, পাশাপাশি এটার একাডেমিক এমসিকিউ, অ্যাডমিশন এমসিকিউ, কোয়েশ্চেন, ফ্লোচার্ট, এবং নতুন করে আজকে আমরা একেবারে আমাদের তৃতীয় ক্লাস থেকে আমরা উইথ ক্লুজ সলভ করা শুরু করব। আজকে আমরা উইথ ক্লুজকে একদম ধরে ধরে ব্যাখ্যা করে সলভ করবো, যে আসলে উইথ ক্লুজের প্রশ্নগুলো কেমন হইলে তুমি আসলে কিভাবে জিনিসটাকে সলভ করবা, তুমি কোন কোন গ্রামাটিক্যাল টার্মগুলো মেইনটেইন করবে এই ব্যাপারটাতে, সবগুলো ব্যাপার আমরা এক্সপ্লেইন করব। ক্লাসটা আশা করছি এখন বাজে আমার ঘড়িতে হচ্ছে 10টা 7। আমরা ঠিক 1.5 ঘন্টার মধ্যে পুরো জিনিসটাকে শেষ করতে পারবো। ঠিক আছে, আমার সাথে তোমরা ঠিক 1.5 ঘন্টা সময় দিবা। আমরা 11টা 37-এর মধ্যে সবকিছু বুঝে কনসেপ্ট সহ আলোচনা আমরা শেষ করব। ওকে, সবাই 1.5 ঘন্টার জন্য মনোযোগ নিয়ে বসো। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আমি, তোমরা আশা করছি ভালো আছো। ওকে, চলো আমরা প্রথমে একটু প্যাসেজটা দেখি। এটা বইয়ের প্রথম ইউনিটের 2য় লেসন। ওকে, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। কেন দেখো, আমরা জানি বঙ্গবন্ধু নিয়ে এখন প্রশ্ন আসার ব্যাপারটা একটু কম। হ্যাঁ, আমরা নিজেরও বুঝতে পারি জায়গাটা, এটা কেন, এটা এক্সপ্লেন করার প্রয়োজন নাই। কিন্তু বঙ্গবন্ধু থেকে প্রশ্ন সত্যি কম আসবে।
তাইলে আমাদের দ্বিতীয় যে প্যাসেজটা আছে নেলসন ম্যান্ডেলা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো লেটস গো টু দ্য প্যাসেজ। তোমরা অবশ্যই এই ব্যক্তিকে চিনে থাকবে, নেলসন ম্যান্ডেলা। আমরা তার প্যাসেজটা সম্পর্কে একটু আলোচনা করি, চলো। ওকে, জোহানেসবার্গ, রয়টার্স। ওকে, অর্থাৎ এই যে আমরা যেই পুরো প্রতিবেদনটা পড়ছি, এই প্রতিবেদনটা রয়টার্স যেই নিউজ মিডিয়া আছে, এটা ব্রিটিশ একটা নিউজ মিডিয়া, ওই নিউজ মিডিয়ার মধ্যে এটা প্রকাশ করা হয়েছিল। তার মানে আমরা আজকে যে ইংলিশটা শিখতে চাচ্ছি বা শেখার চেষ্টা করছি, এই পুরো ট্রান্সলেশনটা, এটার যত গ্রামাটিক্যাল টার্মস আছে, সেটা ব্রিটেনের কোনো একজন লেখক বা সাংবাদিক এই পূর্ণাঙ্গ লেখাটা লিখেছেন। তাই আমরা যেহেতু ব্রিটিশ একটা গণমাধ্যমের একটা লেখা পড়ছি, সেক্ষেত্রে নতুন নতুন শব্দ আসবে, নতুন নতুন ফ্রেজ আসবে, নতুন নতুন বাক্যের গঠন আসবে। এই ব্যাপারগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। চলো আমরা শুরু করছি। ওকে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। আচ্ছা, প্রথম যে ওয়ার্ডটা পেলাম আমরা, সেটা হচ্ছে গাইড। গাইড শব্দের অর্থ হচ্ছে পরিচালিত করা। একটা জিনিসকে, ধরো আমরা গাড়িকে পরিচালিত করি, একটা সংগঠনকে পরিচালিত করি, একটা রাজনৈতিক দলকে পরিচালিত করি, একটা মানুষকে আমরা, অন্য আরেকজন মানুষ, তাকে মোটিভেট করে পরিচালিত করি যে তুমি এই কাজটা করো, এই কাজটা করো না। তার মানে পরিচালনা করা মানে হচ্ছে কোনো একটা জিনিসকে একটা দিকে পরিচালিত করে নিয়ে যাও, তাকে আমরা বলছে গাইড। তাহলে গাইড অর্থ আমরা কি পাচ্ছি? পরিচালিত করা। কি পাচ্ছি আমরা? পরিচালিত করা। এই গাইড হচ্ছে V2 তে আছে, যেহেতু অতীতের ঘটনা, পরিচালনা করা। ঠিক আছে, ওকে। তাহলে কাকে পরিচালিত করেছে নেলসন ম্যান্ডেলা? সাউথ আফ্রিকাকে, পুরো দক্ষিণ আফ্রিকা দেশটাকে। কোথা থেকে কোথায় নিয়েছে? দেখো, ফ্রম আমরা জানি একটা সিচুয়েশন থেকে, ধরো একটা এ বিন্দু, এই এ বিন্দু থেকে, এই এ পয়েন্ট থেকে যখন একটা যাত্রা শুরু হবে, শুরু হয়ে এটা যখন একটা বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে, এই যে জায়গায় গিয়ে পৌঁছালো, এই স্টপ পয়েন্টটাকে বা এন্ডিং পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে 2। তাহলে যেই পয়েন্ট থেকে একটা জার্নি শুরু হচ্ছে, যেই পয়েন্ট থেকে একটা প্রবলেম সলভ করা শুরু হচ্ছে, যেই জায়গা থেকে একটা মানুষের যাত্রা শুরু হচ্ছে, স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ফ্রম। প্রিপোজিশনের ক্ষেত্রে এটা ফ্রম দিয়ে শুরু হবে। আর যেই জার্নিটায় গিয়ে শেষ হয়েছে, একটা জিনিস আমি সংস্কার শুরু করেছি, এখান থেকে ওইখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের টু। ওকে, ক্লিয়ার সবার? এটা প্রিপোজিশন আসবে আমাদের। তাহলে একটা জার্নি, একটা মানুষের যাত্রা, একটা রেস, যেই পয়েন্টটা বা যেই বিন্দু থেকে শুরু হয়েছে, যেই সময়টা থেকে, ওটা হচ্ছে ফ্রম। আর যেই সময়ে গিয়ে পৌঁছেছে, যেই বিন্দুতে গিয়ে শেষ হয়েছে, যেই পয়েন্টে গিয়ে জিনিসটা এন্ডিং পয়েন্ট হয়েছে, ওইটা হচ্ছে টু। তাহলে এই জিনিসটাকে আমরা একটু এখানে ক্লিয়ার করি। তো তাহলে বলছে যে ফ্রম দ্য শেকলস। শেকলস মানে কি? শিকল। সহজে বাংলায় বললে কি হয়? শিকল। অফ অ্যাপাথিড, নতুন একটা ওয়ার্ড, অ্যাপাথিড। অ্যাপা, অনেকে অ্যাপারথ্যাড বলে থাকো, অ্যাপারথিড বলে থাকো, অ্যাপাথিড। এখানে র বা আর এর উচ্চারণটা সাইলেন্ট। তাহলে এই অ্যাপাথিড শব্দটার বাংলা অর্থ হচ্ছে বৈষম্য বা বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্য। আচ্ছা, টু, এই যে দেখো এখানে প্রিপোজিশন দুইটা ব্যবহার, তো এখানে একটা ফ্রম আর এখানে কি আছে? টু। টু, তাহলে বলেছে কি? বর্ণবাদের বৈষম্যের শিকল থেকে একটা দেশ, যে দেশটা বর্ণবাদ, কালো আর সাদাদের মধ্যে খুব বেশি দ্বন্দ্ব ছিল দক্ষিণ আফ্রিকায়। অর্থাৎ সাদা মানুষরা কালো মানুষদেরকে এত বেশি ছোট মনে করত, এত বেশি তাদেরকে ঘৃণা করত, যে এমনটাও ধারণা করা হইতো যে দক্ষিণ আফ্রিকার মধ্যে কুকুর বিড়ালদেরকে পর্যন্ত কালো মানুষদের চেয়ে বেশি সম্মান করা হতো। সেটা তাদের চাকরি বাকরির ক্ষেত্রে হোক, তাদের কাজের ক্ষেত্রে হোক, তাদের চাহিদা যোগান থেকে শুরু করে তাদের ভোটাধিকার, সকল ক্ষেত্রে কালোদেরকে কম প্রায়োরিটি দেওয়া হইতো। ঠিক আছে, তোমরা এটার সহজ একটা উদাহরণ বুঝতে পারবা যদি তোমরা কেউ ক্রিকেট খেলা দেখো। তোমরা দেখো 1994 বা 1995, এই টাইমটার আগের সাউথ আফ্রিকা টিমের খেলা দেখো, আর তার পরের টিমটা দেখো। তুমি যদি 1995 এর আগের সাউথ আফ্রিকা দেখো, পুরো টিমটা সাদা। হোয়াইট যে পিপলরা আছে, সাদা পিপল, শ্বেতাঙ্গ মানুষরা, তারা পুরো দলটাতে ছিল 11 জন 11 জন, 15 স্কোয়াড হলে 15 জন। হয়তো কখনো কখনো এক দুইজন খুব এক্সট্রাঅর্ডিনারি খেললে সে আসতে পারতো। বাট 1995 এর টাইম পর থেকে দেখো, পরবর্তী যে বিশ্বকাপগুলো হইলো, ওইগুলো তুমি চোখ বুলাও দেখবা যে ওইখানে বাধ্যতামূলকভাবে কিছু কিছু মানুষ কালো আছে।
তোমরা এখন দক্ষিণ আফ্রিকার টিমটা দেখো, খুব ব্যালেন্সড, সাদা কালো একটা ব্যালেন্সড একটা টিম। এইরকমটা এখন দক্ষিণ আফ্রিকায় ঘটে। ওকে, তাহলে বলছে যে বর্ণবাদের বৈষম্যের শিকল থেকে দক্ষিণ আফ্রিকাকে কোথায় পরিচালিত করে নিয়ে গেছে? টু মাল্টি রেশিয়াল। এইখানে মাল্টি রেশিয়াল একটা অ্যাডজেক্টিভ মনে রাখবা, এটা একটা ডুয়াল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মাল্টি রেশিয়াল, বহুজাতিক, বহুজাতীয়, বহুজাতীয়, মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে। তাহলে কি বলেছে যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে একটা বহুজাতীয় গণতন্ত্রের পথে নিয়ে গেছে। যেই জায়গায় সাদারা কালোদেরকে দেখতেই পারতো না, সেই জায়গা থেকে এটাকে চেঞ্জ করে, এটাকে রিফর্ম করে তিনি এমন চাহিদার জায়গা তৈরি করলেন, এমন অধিকারের জায়গা তৈরি করলেন যে সাদা কালোরা এখন সেম সমান অধিকার পাবে। তাই মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি বা মাল্টি রেশিয়াল মানে বহুজাতীয় গণতন্ত্র। এখানে সাদারা থাকবে, এখানে কালোরা থাকবে, এখানে নিগোষ্ঠীরা থাকবে, সবাই তাদের সমতা পাবে। কি হিসেবে এই কাজগুলো করেছেন? অ্যাজ হিসেবে অ্যান আইকন। আইকন মানে হচ্ছে প্রতীক, একজন মূর্তি, মহামান্য ব্যক্তি। অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন। পিচ মানে শান্তি, আর রিকনসিলিয়েশন মানে হচ্ছে কি, এটা অর্থ হচ্ছে সমঝোতা, সমঝোতা। আচ্ছা, তোমরা একটু বলতে পারবা ভাইয়াকে, তোমরা একটা প্রশ্ন উত্তর দাও দেখি। এই যে অফ প্রিপোজিশনের পরে এইখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের কোনটা কোন পার্ট অফ স্পিচ? দেখি, তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের পার্ট অফ স্পিচ জানাটা বেশ জরুরি। এখন দেখি তোমরা আজকে ক্লাসে বুঝতে পারছো কিনা যে এইখানে যে পিচ আর রিকনসিলিয়েশন আছে, এই দুইটা ওয়ার্ডকে আমরা কোনটাকে কোন পার্ট অফ স্পিচ বলতে পারি। দেখি তোমরা পারো কিনা। তোমাদের, হ্যাঁ, মীমাংসা বলতে পারো, সমঝোতা মীমাংসা সেম জিনিস। তোমরা চাইলে এটাকে মীমাংসা বলতে পারো। সুন্দর, যে বলেছো তোমাকে ধন্যবাদ। মীমাংসা, হ্যাঁ, সমঝোতা মীমাংসা একই জিনিস। নাউন, নাউন, তৌহিদুল বলেছে দুইটাই নাউন, নাজমুল ইসলাম বলেছে দুইটাই নাউন, এক্সটেনশন রহমান দুইটাই নাউন, আনিকা তাসনিমও বলেছে দুইটা নাউন। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ। শিমুল বলেছে পিচ নাউন। তাহলে শিমুল, তোমার কি মনে হয় রিকনসিলিয়েশন যে ওয়ার্ডটা আছে সেইটা কোন পার্ট অফ স্পিচ হবে বলো? দুইটাই নাউন। ওকে, মোস্ট অফ দ্য অ্যান্সার্স আর রাইট। ওকে, most of the answers that you have given are quite right. So you were amazingly growing day by day. তোমরা part of speech চিনতে পারার মানে হচ্ছে, টেন্স চেনার মানে হচ্ছে তোমরা ইংরেজিতে গ্রো করতেছো। দ্যাট ইজ সুপার, দ্যাট ইজ অ্যামেজিং। ওকে, এখন এই টেকনিকটাকে ভাই আবার সহজে তোমাকে বুঝাই দিই। হ্যাঁ, দুইটা টেকনিক মনে রাখবা। একটা, প্রথম টেকনিক হচ্ছে প্রেপোজিশনের পরে নাউন হয়। কি হয়? প্রেপোজিশনের পরে কি হয় বলতো? প্লাস হচ্ছে নাউন। বলতো ভাইরা কি হয়? প্রেপোজিশনের পরের যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা হচ্ছে একটা বেসিকলি একটা নাউন। ওকে, এখানে ভার্ব হইতে পারে, আমরা জানি ভার্ব হইলে এখানে আইএনজি যুক্ত হইতো। আইএনজি কি আছে? নাই। যেহেতু আইএনজি নাই, তার মানে এটা ভার্ব হওয়ার সুযোগ নাই, তার মানে এটা একটা প্রেপোজিশন না, সরি, প্রেপোজিশন একটা নাউন। দ্বিতীয়টা যদি আমরা খেয়াল করি, দেখো এইটার দুইটা ব্যাখ্যা আছে। আমরা খেয়াল করব যে এন্ড এর পূর্বের এবং তার পরের শব্দ দুইটার ব্যালেন্সড থাকবে। অর্থাৎ পূর্বের শব্দ নাউন হলে পরেরটা নাউন হবে, এন্ড এর পূর্বেরটা যদি অ্যাডজেক্টিভ হয় পরেরটা অ্যাডজেক্টিভ হবে, এন্ড এর পূর্বেরটা অ্যাডভার্ব হলে পরেরটা অ্যাডভার্ব হবে। মোস্ট অফ দ্য কেসেস there may have some difference, there may have some extensions, there may have some different parts of speech, but most of the cases there will be not different, similar to part of speech. So তুমি নাউন থাকলে নাউন পাইবা, পরেরটা অ্যাডজেক্টিভ পাইলে অ্যাডজেক্টিভ পাইবা। দ্বিতীয়টা যদি ধরি আমরা, যেই নিয়মটা সেটা হচ্ছে যদি TION থাকে, এই সাফিক্সটা থাকলে সেটা কি গঠন করে? সেটা একটা নাউন গঠন করে। ওকে, বুঝা গেল? ফের সাথে লিখে ফেলে একটু খাতায়। আমরা দুইটা জিনিস পেলাম যেগুলো আমাদের জন্য বেশ জরুরি। একটা হচ্ছে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে এন্ড এর আগে এবং পরে একই রকম পার্ট অফ স্পিচ হয়। আর তৃতীয় কনসেপ্ট হচ্ছে আমার TION, এই শন, এই যদি আমাদের সাফিক্সটা যুক্ত থাকে, দ্যাট ওয়ার্ড ইজ ডেফিনেটলি আ নাউন। ওকে, তাহলে তিনি কি হিসেবে এসেছিলেন? অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন। তিনি শান্তি ও মীমাংসার একজন প্রতীক হিসেবে, হু কেম টু এম্বডি, যিনি
প্রতিস্থাপন করতে এসেছিলেন বা যিনি রূপ দিতে এসেছিলেন, যিনি জিনিসটাকে মূর্তিমান করতে এসেছিলেন। এমবডি মানে হচ্ছে প্রতিকায়িত করা, প্রতিকায়িত করা বা বাস্তবে রূপ দেওয়া, বাস্তবে রূপ দেওয়া, ঠিক আছে। যিনি বাস্তবে রূপ দিতে আসছিলেন, কোন জিনিসটাকে বাস্তবে রূপ দিতে আসছেন? দ্য স্ট্রাগল, সংগ্রাম, ফর জাস্টিস, ন্যায়ের সংগ্রাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। তাহলে আমরা বাংলাটাকে এবার সহজে আনি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। ম্যান্ডেলার কথা সম্বন্ধে বলতেছে যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এই জায়গায় পর্যন্ত আসো, টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে একটি বহু জাতীয় গণতন্ত্রের পথে পরিচালিত করেছেন। কি হিসেবে? কি হিসেবে? হিসেবে হচ্ছে সারা বিশ্বে ন্যায় বিচারের সংগ্রাম, ন্যায় বিচারের সংগ্রামকে প্রতিকায়িত করতে যিনি শান্তি ও মীমাংসার একজন প্রতীক হিসেবে এসেছিলেন, যিনি সারা বিশ্বের ন্যায় বিচারের সংগ্রামকে বাস্তবে রূপ দিতে একজন শান্তি ও মীমাংসার প্রতীক হিসেবে এসেছেন। তার মানে তার কথা, ম্যান্ডেলার কথা আসলে আমরা কি পাই? যেখানেই সংঘর্ষ, যেখানেই ঝামেলা, সেটাকে তিনি মীমাংসা করতে আসছেন, শান্তি রূপণ করতে আসছেন, শান্তি স্থাপন করতে আসছেন। তার একটা উদাহরণ হচ্ছে তিনি সাউথ আফ্রিকার মতো এরকম একটা এক্সট্রিম কান্ট্রিতেও তিনি সাদা কালোদের বৈষম্যকে দূর করতে পারছেন। ওকে, এই প্যারাটা কি তোমরা বুঝলা? ভাইকে একটু জানাও তো দেখি, তোমরা কি বুঝতেছো কিনা ভাই যা পড়াচ্ছি? হ্যাঁ, বাস্তবিক করা হতে পারে, বাস্তবে রূপ দেওয়া, বাস্তবিক করা, প্রতিকায়িত করা। আমরা এইটুকু অংশকে আমরা একদম ভেঙে ভেঙে ব্যাখ্যা করলাম। তোমরা কি বুঝতে পারছো? ভাইয়ের কথা কি বুঝতে পারতেছো তোমরা, নাকি তোমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ বলো তো দেখি, মাথার উপর দিয়ে যাচ্ছে কি? ক্লিয়ার, ক্লিয়ার, রাইট, গুড। ইংলিশ উইনারকে এই বছর আমি প্রমিস করে রাখছি, ইংলিশ উইনার এই বছর যেই পরিমাণ কোয়ালিটি সার্ভিস দিব, এটা আগামী বছর জন্য আমার নিজেরই ভাঙতে কষ্ট হয়। ক্লাস টাইম কোয়ালিটি বলি, ক্লাসের টাইম বলি, ক্লাসের কোয়ালিটি বলি, ক্লাসের এক্সপ্লেনেশন বলি, ক্লাসের এক্সামের টাইম টু টাইম এক্সাম বলি, প্র্যাকটিস শিট বলি, পুরস্কার বলি এবং তোমাদের পারফরমেন্স বলি, এটাকে এমনভাবে এবার একটা মাইল ফলক সেট করব যেন এর পরের বার যখন 5 আনবো আমি, আমার নিজের জন্য কষ্ট হয় এটাকে ওভারকাম করে যাওয়া, এটাকে ওভারটেক করে যাওয়া। তখন যেন অধিক কিছু আমাকে আনতে হয়, না আনলে যেন এটার কোয়ালিটি ব্রেক না করা যায়। ওকে, উই হোপ উই উইল উইন। বাবুমা সাউথ আফ্রিকা ক্রিকেটের ব্ল্যাকম্যান, হ্যাঁ বাবুমা, এবং ক্যাপ্টেন ছিল কিন্তু বিশ্বকাপে, ইন্ডিয়া বিশ্বকাপে। ওকে, আসি আমরা। ইমপ্রেজেন্ট, এইটা একটা ভার্ব, এখানে যদি এটা ভার্ব হিসেবে কাজ করে না, এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ওকে, আর ইমপ্রিজন অর্থ হচ্ছে কারাবন্দী, কারাবন্দী। ওকে, ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades। ডেকেড শব্দ অর্থ কি? দশক, রাইট? দশক আমরা জানি কি 10 years। দশক মানে কি বলতো? 10 বছরকে আমরা বলি হচ্ছে 10 years বা decades। ওকে, decade, a decade equals 10 years, a decade equals 10 years। তাহলে বলেছে যে imprisoned for nearly 3 decades, প্রায় 30 বছর জেলে কারাবন্দী থাকা সত্ত্বেও, কেন কারাবন্দী ছিলেন? ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। কিসের বিরুদ্ধে সংগ্রাম? এগেইনস্ট, বিরুদ্ধে। খেয়াল করো, বিরুদ্ধে। আমরা এগেইনস্টটা কখন ইউজ করব? প্রিপোজিশনটা বিরুদ্ধে বোঝাতে, ঠিক আছে? বিরুদ্ধে। হোয়াইট মাইনরিটি রুল। দেখো হোয়াইটের সম্পর্কে একটা এখানে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। হোয়াইটরা হচ্ছে মাইনরিটি। মাইনরিটি ব্যাপারটা কি? ধরো তুমি যে একটা বৃত্ত আঁকো, হ্যাঁ, এই যে বৃত্তটা যে আঁকছো, এখন এই বৃত্তের ধরো তুমি দুইটা ভাগ করলা, এই যে এটা হচ্ছে এ অংশ, এটা হচ্ছে বি অংশ। তাহলে এই বি কে আমরা কি বলবো? এই বি কে আমরা কি বলতে পারি বলতো? বি কে আমরা বলবো হচ্ছে মেজরিটি। বি হচ্ছে মেজরিটি, অর্থাৎ সংখ্যা গুরু,
আর এই যে এই পার্টটা যেহেতু কম, অর্ধেকের কম, এটা হচ্ছে মাইনরিটি, তাই না? আমরা সংক্ষেপে আশা করি বুঝতে পারছি সেন্সটা। তাহলে এখন বলেছে কি দেখো, যে সাদারা সংখ্যায় কম কিন্তু তারা রুল করত, শাসন, রুলে বাংলা কি শাসন। বলেছে যে সংখ্যালঘু শ্বেতাঙ্গ, এই টোটাল জিনিসটার বাংলা কি দাঁড়াবে বলো তো ভাইয়েরা? এটা টোটাল বাংলা দাঁড়াবে সংখ্যালঘু শ্বেতাঙ্গ, সংখ্যালঘু শ্বেতাঙ্গ, বুঝছো? সাদা চামড়ার লোক আর কি, যেটা বলে সাদা চামড়ার লোক। আচ্ছা, তাহলে বলতেছে যে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রায় 30 বছর জেলে থাকা সত্ত্বেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, এইটা একটা নাউন, আর এইটার বাংলা অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। ম্যান্ডেলা তার প্রতিজ্ঞা, তার দৃঢ় বিশ্বাসকে হারায় নাই, টু ফাইট ফর হিজ পিপলস ইম্যানসিপেশন, তার নাগরিকদের, তার দেশের নাগরিকদের স্বাধীনতার জন্য, তার দেশের নাগরিকদের মুক্তির জন্য সংগ্রাম করতে তিনি তার দৃঢ় প্রতিজ্ঞাকে হারান নাই। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি? মুক্তি, রাইট? ইমেন্সিপেশন অর্থ হচ্ছে মুক্তি। এটার আর একটা সিনোনিম কি পাবা তোমরা? লিবারেশন। ওকে ভাইয়েরা, ঠিক আছে? সিনোনিমগুলো লিখে রাখো। ইমেন্সিপেশন অর্থ হচ্ছে মুক্তি, এটা সিনোনিম হচ্ছে লিবারেশন। আর রিজলভ অর্থ কি? প্রতিজ্ঞা বা দৃঢ় প্রতিজ্ঞা। ওকে, এটার আমরা বাংলাটা করি, খেয়াল করো তো কি বলছে। imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রায় 3 দশক বা 30 বছর জেলে থাকা সত্ত্বেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার প্রতিজ্ঞাটা হারায় নাই। টু ফাইট ফর হিজ পিপলস ইমেন্সিপেশন, তার দেশের নাগরিকদের মুক্তির জন্য লড়াই করার প্রতিজ্ঞাটা তিনি কখনোই হারায় নাই। তারপরে দেখি, হি ওয়াজ ডিটারমিন্ড, এইটার উচ্চারণটা তোমরা নাকি ডিটারমাইন্ড করো না, কি হবে? হি ওয়াজ ডিটারমিন্ড। ওকে, হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন। ওকে, ডিটারমিন্ড হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ তার মধ্যে একটা দৃঢ় চেষ্টা ছিল, দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে আমি এটা করেই ছাড়বো, তাই না? তোমাদের একজন চিন্তা আছে না যে আমি মেডিকেলে চান্স পেয়েই ছাড়বো, আমি ঢাবিতে চান্স পেয়েই ছাড়বো, আমি বুয়েটে চান্স পেয়েই ছাড়বো। এই যে একটা সফলতা পাওয়ার জন্য, একটা জায়গায় পৌঁছানোর জন্য, নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য যে একটা তীব্র চেষ্টা, যে আমার এটা না হইলে হবেই না, এটা আমার পাইতেই হবে, এর জন্য যেই পরিমাণ পরিশ্রম আমার প্রয়োজন আমি এটা করব, দ্যাটস ইট। আমি কিচ্ছু জানি না, আমার প্রয়োজন হচ্ছে আমার গাইডলাইন্স আছে, আমার টিচার্স আছে, আমার ম্যাটেরিয়ালস আছে, আমার পড়ার ক্ষমতা আছে, দেন দ্য হার্ড ওয়ার্ক ইজ আপ টু ইউ, যে আমি এটা কইরা দেখাবো, দ্যাটস ইট। আমরা তো একটাই অপশন, অ্যান্ড দ্যাট ইজ টু গেট ইনটু বুয়েট, টু গেট ইনটু ডিএমসি, টু গেট ইনটু ঢাকা ইউনিভার্সিটি। দ্যাট ইজ দ্য অনলি ড্রিম দ্যাট ইউ হ্যাভ। দ্যাট ইজ কল্ড ডিটারমিনেশন, দ্যাট ইজ কল্ড ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা। বলেছে যে হি ওয়াজ ডিটারমিন্ড, তিনি খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপাথিড, বর্ণ বৈষম্যকে দমাইতে। ব্রিং ডাউন তো কি? দমানো বা শেষ করা। এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। এটা অর্থ কি? দমানো, দমানো বা বন্ধ করা। তিনি বর্ণ বৈষম্যকে বন্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, while avoiding a civil war। অ্যাভয়েড অর্থ কি? অ্যাভয়েড হচ্ছে কি? অ্যাভয়েড বাংলা কি বলো? পরিহার করে, পরিহার করে। সিভিল অর্থ কি? গৃহযুদ্ধ। হ্যাঁ, তাহলে একটা গৃহযুদ্ধ, সাদা কালোদা এক দেশের মধ্যেই ঝগড়া লেগে যাচ্ছিল, তারা নিজের স্বাধীন হয়ে যেতে যাচ্ছিল। তাহলে এমন একটি গৃহযুদ্ধকে পরিহার করে তিনি এই বর্ণবৈষম্যকে পতন ঘটানোর জন্য, বর্ণবৈষম্যকে বন্ধ করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে আমার করতেই হবে। সাদা কালোদের মধ্যে মারামারি লেগে আমার দেশের স্বাধীনতাটা আমি নষ্ট করতে পারি না, দেশটাকে ছিন্ন ভিন্ন করতে পারি না, দেশটাকে আমি একত্রে রাখতে চাই, মানুষরা একত্রে থাকুক, শান্তিতে থাকুক। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা। প্রেস্টিজ মানে আমরা কি জানি বলতো? প্রেস্টিজ মানে হচ্ছে তার সম্মান, ঠিক আছে?
আর ক্যারিজমা অর্থ কি? ক্যারিজমা অর্থ হচ্ছে সম্মোহনী গুণ। সম্মোহনী গুণ অর্থাৎ মানুষকে ইমপ্রেস করার, মানুষকে লিড করার যে নেতৃত্ব গুণ, এটাকে বলা হচ্ছে ক্যারিজমা। এটা কি বলছি? নেতৃত্ব গুণ, নেতৃত্ব গুণ, ঠিক আছে? তাহলে তার সম্মান, বিশ্বজুড়ে তার যে সম্মান ও নেতৃত্ব গুণ, হেল্পড হিম, এই দুইটা জিনিস তাকে সাহায্য করেছে উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার নিজের যেই বিশ্বমানের সম্মান তার এবং নেতৃত্ব গুণ, সেটা পুরো বিশ্বের সহযোগিতা অর্জনে তাকে সাহায্য করেছে। ওকে, আশা করছি ক্লিয়ার এই পিসটা। তারপরে আসো, আই হেট, ম্যান্ডেলা বলতেছে আই হেট রেস ডিসক্রিমিনেশন। এখানে খেয়াল করো, রেস ডিসক্রিমিনেশন এখানে দুইটাই নাউন। হ্যাঁ, এইটাকে তুমি, এই পুরো জিনিসটা একটা নাউন হইতে পারে। রেস ডিসক্রিমিনেশন এটা পূর্ণাঙ্গ একটা নাউন। হ্যাঁ, নাউন হবে না, এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এটা আমরা কি বলবো বলতো? নাউন ফ্রেজ। ম্যান্ডেলা বলতেছে আই হেট, কি বলছে বলতো? আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। সুন্দর একটা প্রশ্ন। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য। অর্থ কি? বৈষম্য। এটার সিনোনিম কি পাবো আমরা? ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি। ওকে, বলছে যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যকে আমি অপছন্দ করি, ঘৃণা করি, most intensely. Now my question to you is, what part of a speech this word is? Intensely. Which part of a speech? Now, কমেন্টে তোমার উত্তরটা জানাও। এখানে ইন্টেন্সলি কোন পার্ট অফ স্পিচ হইতে পারে? ভাবো, সেন্টেন্সের কাঠামো দেখো, গঠন দেখো, দেন ট্রাই টু ফাইন্ড ইট আউট। কারিজমা কোন পার্ট অফ স্পিচ? নাউন। অনেকে বলছে অ্যাডভার্ব, অনেকে বলছে অ্যাডজেক্টিভ। ওকে, শ্রাবণ হোলি বলেছে অ্যাডভার্ব, নাসিম হোসেন বলেছে অ্যাডজেক্টিভ, তাওহিদুল ইসলাম বলেছে অ্যাডজেক্টিভ, মীর তামান্না বলেছে অ্যাডভার্ব। সো আমরা একটু দেখি এটা কি হতে পারে, আমরা নিজেরা ভাবি, শিখি। ওকে, একটা সহজ কথা, একটা সহজ একটা তোমরা ফরমেশন মিলিয়ে রাখো। দ্যাট ইজ, যদি কোনো একটা ওয়ার্ড নাউনকে মডিফাই করে, কোনো ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই কে করতে পারে বলো তো? নাউনকে মডিফাই, নাউনকে যদি মডিফাই করে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর যদি অন্য কোনো কাউকে মডিফাই করে, অর্থাৎ যদি সেটা কোনো একটা ভার্বকে মডিফাই করে, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অথবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, সেটা অবশ্যই একটা অ্যাডভার্ব। তার মানে অ্যাডজেক্টিভের ক্ষমতা শুধু নাউনকে মডিফাই করার জন্য, কোনো কোনো ক্ষেত্রে প্রোনাউনকেও করে, বাট অ্যাডভার্ব সে চাইলে একটা ভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও পারে, সে চাইলে ডিফারেন্ট আর একটা অ্যাডভার্বকেও করতে পারে। কখনো কখনো অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে মডিফাই করে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু খুঁজে দেখি এই ইন্টেন্সলি কাকে মডিফাই করছে। দেখো তো একটু দেখি। বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি বর্ণ বৈষম্যকে, বর্ণবাদকে তীব্রভাবে ঘৃণা করি। এটা বাংলাটা হচ্ছে তীব্রভাবে। এখন ম্যান্ডেলা কি বলতেছে? বর্ণ বৈষম্যটা তীব্র নাকি ঘৃণা করতেছে তীব্রভাবে? বৈষম্য তীব্র বা কেমন এটা আমরা জানি না, তাই না? বৈষম্য তীব্র নাকি হালকা না পাতলা, উই নেভার নো অ্যাবাউট দ্যাট। বাট হোয়াট ইজ রিটেন হিয়ার? আই হেট মোস্ট ইন্টেন্সলি, আমি তীব্রভাবে ঘৃণা করি। বুঝে গেল কথাটা? আই হেট মোস্ট ইন্টেন্সলি, আই হেট ইউ এক্সট্রিমলি, আমি আই হেট ইউ হাইলি, আই হেট ইউ গ্রেটলি। তার মানে প্রত্যেকটা হেটকে বোঝাচ্ছে, রাইট? দ্যাটস ওয়াই এখানে হেট ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? দিস হেট ওয়ার্ড মডিফাইড এখানে ইন্টেন্সলি কাকে মডিফাই করলো বলো তো? ইন্টেন্সলি মডিফাই করেছে এখানে হেটকে। দ্যাট ইজ ওয়াই এটা যদি একটা ভার্ব, সো এটা একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? সো ভার্বকে মডিফাই করলে এটা কি হবে? অ্যাডভার্ব। শেষ। ওকে, বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি বর্ণবাদকে তীব্রভাবে ঘৃণা করি।
অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর সকল প্রকার প্রকাশকে, বর্ণবাদ থেকে যে কোনো জিনিস ঘটুক, যে কোনো জিনিস প্রকাশিত হোক, এর সকল ধরনের প্রকাশকে, সকল ধরনের অভিব্যক্তিকে আমি ঘৃণা করি। বর্ণবাদকে ঘৃণা করি, এর থেকে সৃষ্টি ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি সবকে ঘৃণা করি। তাহলে ম্যানিফেস্টেশন এটা একটা নাউন, অর্থ হচ্ছে বহিঃপ্রকাশ, বহিঃপ্রকাশ। ওকে, তারপর আসি। আই হ্যাভ ফট ইট, ইট মানে হচ্ছে ওই যে বর্ণবৈষম্য, ইট মানে কি বর্ণবৈষম্য। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এই বর্ণবাদের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এটার জন্য সংগ্রাম করব। অ্যান্ড উইল ডু সো, এবং এই সংগ্রামটা করেই যাব আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিনটা পর্যন্ত। তার ডিটারমিনেশনটা দেখো, বলছে কি আমি বর্ণবাদকে তীব্রভাবে ঘৃণা করি, এই বর্ণবাদকে আমি সারা জীবন সংগ্রাম করে আসছি এর বিরুদ্ধে, এখনো করব, আমার জীবনের শেষ দিন পর্যন্ত করবো। তার মানে এখানে লাস্ট ডে বা এন্ড অফ মাই ডেজ মানে কি, এটা বলতে হচ্ছে ডেথ বুঝাইছে কাকে, তার মৃত্যু। এন্ড অফ মাই ডেজ এইটা একটা ফ্রেজ, এটা দিয়ে বুঝাইছে কারো মৃত্যু। ওকে, ম্যান্ডেলা সেইড ইট, ম্যান্ডেলা এই কথাটা বলেছে ইন অ্যাকসেপ্টেন্স স্পিচ। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝি আমরা, বলতো অ্যাকসেপ্টেন্স স্পিচ ব্যাপারটা কি বলো। অ্যাকসেপ্টেন্স স্পিচ ইটস, হ্যাঁ গুড গুড, আচ্ছা এখন প্রশ্ন হইতেছে অ্যাকসেপ্টেন্স স্পিচ ব্যাপারটা আমরা জানি কিনা। ধরো এই ব্যাপারটা বোঝাই আমি সহজ একটা ঘটনা দিয়ে। হ্যাঁ, ধরো কোন একটা উদ্বোধনী অনুষ্ঠান, হ্যাঁ উদ্বোধনী বক্তৃতা, বাংলায় কি বলে উদ্বোধনী বক্তৃতা, উদ্বোধনী বক্তৃতা। এই উদ্বোধনী অর্থ কিন্তু এমন না যে কোনো ব্রিজ উদ্বোধন করতে গেছে অথবা কোনো শোরুম উদ্বোধন করতে গেছে, রাইট? তুমি বুঝতে পারতেছো শোরুম উদ্বোধন মানে কি বোঝায় বাংলার ইতিহাসে, বাংলার কালচারে শোরুম উদ্বোধন আমরা সেটা জানি, যেখানে দেশের চেয়ে শোরুম উদ্বোধনটা ইজ মোর ইম্পর্টেন্ট, রাইট? উই নো অ্যাবাউট দ্য হিস্ট্রি, উই নো অ্যাবাউট দ্য কালচার্স অফ সাম লিজেন্ডারি প্লেয়ার্স অফ বাংলাদেশ। ওকে, সো এখানে শোরুম উদ্বোধন বোঝানো হয় নাই, এখানে গিয়ে জুতার দোকান অথবা বাইকের দোকান অথবা ওই দুবাই গিয়ে হচ্ছে স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে পারাপারি করতে, এই ব্যাপার বোঝানো হয় নাই। ইটস অল অ্যাবাউট অ্যাকসেপ্টেন্স স্পিচ বলতে বোঝায় একটা দেশের সরকার যখন নতুন ক্ষমতা নেয়, রাষ্ট্রপতি যখন নতুন ক্ষমতা নেয়, এটাকে বলা হয় অ্যাকসেপ্টেন্স স্পিচ, ক্ষমতা গ্রহণের যে বক্তৃতা, উদ্বোধনী বক্তৃতা। আচ্ছা, তাহলে বলছে যে ম্যান্ডেলা তার ক্ষমতা গ্রহণের বক্তৃতায় এই কথা বলেছিলেন অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে সালের আগে কি বসে, মনে আছে তোমাদের? তোমরা ভুলে গেছো, রাইট? ইন প্লাস সাল অথবা মাস, আর অন প্লাস তারিখ অথবা বার। ভুলে গেছো এটা? এটা মনে আছে তোমাদের? বলো তো, মনে আছে তোমাদের? এইটা মনে আছে? এই যে সালের পূর্বে ইন বসে। তাহলে ম্যান্ডেলা 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম, সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রথম শ্বেতাঙ্গ নেতা, শ্বেতাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার পর উদ্বোধনী বক্তৃতায়, ক্ষমতা গ্রহণের বক্তৃতায় নিয়ে এই কথা বলছেন যে আমি বর্ণবৈষম্যকে অপছন্দ করি এবং এর যে কোনো ধরনের বহিঃপ্রকাশকে আমি ঘৃণা করি। দ্য টাইম ফর দ্য হিলিং, হিলিং মানে হচ্ছে আরোগ্য লাভ, হিলিং মানে কি আরোগ্য লাভ বা সুস্থ হওয়া। দ্য টাইম ফর হিলিং অফ দ্য ওন্ডস, ওন্ডস মানে হচ্ছে ক্ষত, ওন্ডস মানে কি ক্ষত, এটাও কিন্তু নাউন, ঠিক আছে? হ্যাজ কাম, বলেছে ক্ষত শুকানোর, এটার বাংলা অর্থটা এরকম দাঁড়াবে শুকানো, বলেছে যে ক্ষত শুকানোর সময় এসেছে। দ্য মোমেন্ট, ওই মুহূর্তটি, টু ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে জোড়া লাগানো, এখানে ব্রিজটা কি বলতো, এখানে ব্রিজটা হচ্ছে একটা ইনফিনিটিভ, টু ব্রিজ, এই ব্রিজটা সিঙ্গেল হচ্ছে একটা ভার্ব, আর এই টু প্লাস ব্রিজ একসাথে এটাকে আমরা কি বলবো ইনফিনিটিভ, ইনফিনিটিভ অর্থ কি জোড়া লাগানো, জোড়া লাগানো। তোমরা খালি এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেক লাইন বাই লাইন পড়ো, অ্যাডমিশনে গিয়ে যে তুমি কি পরিমাণ
সাপোর্টটা পাবা। আর যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও, তো তোমার কি বলবো, তুমি সাপে বর বলে না, তুমি এমনটা ব্যাপারটা হবে। তোমার অ্যাডমিশনে গিয়ে তোমার ইংলিশকে অত্যন্ত সহজ মনে হবে, অত্যন্ত চমৎকার তুমি বুঝতে পারবা, কারণ তুমি ইনফিনিটিভ, জিরার, নাউন, মডিফায়ার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব তোমার একাডেমিকেই শেষ। গ্রামাটিক্যাল টার্ম কখন ইন হয়, কখন অন হয়, কখন আইএনজি হয়, তোমার কোনটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, সব তোমার একাডেমিকে পড়াশোনা শেষ। অ্যাডমিশনে গিয়ে দেখবা বই খুলবা, সহজ লাগে। আরে ভাইরা পড়াইছিল কোথায় ইন হয়, কোথায় অন হয়, কোনটা মডিফায়ার, কোনটা অ্যাডজেক্টিভ, কখন অ্যাডভার্ব হয়, দ্যাট উইড বি ভেরি ইজি ফর ইউ। ওকে, তাহলে বলছি কি দেখো, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস। ক্যাজমস মানে হচ্ছে ফাটল। হ্যাঁ, এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে ফাটল। বলছে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস, ফাটল জোড়া লাগানোর মুহূর্ত এসেছে। দ্যাট ডিভাইড আস, যেই ফাটলটা আমাদেরকে ভাগ করেছে, হ্যাজ কাম। তাহলে যেই ফাটলটা সাদা কালোদেরকে ভাগ করে ফেলছে, ওই ফাটলকে সময় আসছে এখন, তাই না? যেই ফাটল বাংলার মানুষকে মানুষ হিসেবে দাঁড়াইতে দেয় নাই, ওই 15 বছরের ফাটলকে কিন্তু বাংলার ছাত্র সমাজ শেষ করে দিয়েছে। ওকে, চলো, উই হ্যাভ অ্যাট লাস্ট, অবশেষে আমরা অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। অবশেষে, অ্যাচিভ মানে কি? অর্জন করা। এটা V2 তে আছে, ভার্বের অর্জন করা, ঠিক আছে? At last we have achieved our political emancipation. অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তিটা পেয়েছি। তারপর আসি, in 1993, তারিখটা খুব ইম্পর্টেন্ট এবং প্রিপোজিশন ইন বসেছে। Mandela was awarded. Okay, the question to you is, Mandela was awarded, এইটুকু অংশকে যদি আমরা কেস বিবেচনা করি, অর্থাৎ অ্যাক্টিভ বা প্যাসিভ, এই কেসটাকে তোমরা কি বলবা বলো তো? ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, এইটুকু অংশকে তোমরা কি বলবা? এটাকে অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ইংলিশে 200-র মধ্যে 223 পাইছো, বড় লোকস। আমাদের কিছু নাম্বার দাও, আমরা গরিবস ইংলিশে। হ্যাঁ, বড় লোকস। এটা কে বলছে? কে এটা? কমেন্টটা শুনি তো একটু। জাকারিয়া ইজ বড় লোকস। জাকারিয়া, ইউ আর বড় লোকস। চিল, রাইট? জাকারিয়া বড় লোকস ছেলে। মানুষ হচ্ছে ওই বলো না যে আমরা পাস করতে পারি না 2 টাকা দিয়ে, আর এ হচ্ছে 223 পায়। হ্যাঁ, মজা। ওকে, জাকারিয়া ফাইন, কিছু নাম্বার পাইলে আমাদেরকে পার্সেল করো, ইমোতে পার্সেল করে দিও কিছু। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড। আচ্ছা, এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ আছে। কিসে আছে? প্যাসিভ। কারণ এখানে বলছে ম্যান্ডেলা নিজে নিজে পাইছে এমনটা না, ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে। ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটা কিসে আছে বলো তো? প্যাসিভে। ওকে, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। অ্যান অনার, এমন একটা সম্মান, হি শেয়ার্ড উইথ, যেই সম্মানটা যৌথভাবে দেওয়া হয়েছিল। শেয়ার্ড উইথ তো কি? যৌথভাবে। যৌথভাবে, যা যৌথভাবে দেওয়া হয়েছিল F.W. ডে ক্লার্ক। তাহলে ওই ব্যক্তির সাথে ম্যান্ডেলাকে যৌথভাবে পুরস্কারটা দিছে। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, তিনি ছিলেন শ্বেতাঙ্গ নেতা আফ্রিকার। হু হ্যাড ফ্রিড হিম, যেই নেতা ম্যান্ডেলাকে মুক্ত করেছে। এখানে ফ্রিটা কিন্তু ভার্বে আছে, হ্যাঁ, V2 কে, অর্থ হচ্ছে মুক্ত করা। ফ্রিড হিম ফ্রম প্রিজন, যিনি তাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন 3 years earlier, 3 বছর পূর্বে। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থেড, এই নেগোশিয়েট অর্থ হচ্ছে মীমাংসা করা। মীমাংসা করা, ঠিক আছে, ফাইন। তাহলে কি বলছে বলতো? এখানে লাইনটা কি বলছে? ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, অ্যান অনার হি শেয়ার্ড উইথ F.W. ডে ক্লার্ক, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. বলেছে যে 1993 সালে ম্যান্ডেলাকে
দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা FW ডে ক্লার্কের সাথে নোবেল পুরস্কার দেওয়া হয় যৌথভাবে। যেই নেতা 3 বছর পূর্বে, তাহলে এই 93 সালে হইলে এই 3 বছর পূর্বে কখন হয় বলতো? 3 ইয়ার্স আর্লি, এটা হচ্ছে 1990। তাহলে ম্যান্ডেলা জেল থেকে মুক্তি পাইছে 1990 সালে। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড। এবং ওই FW ডে ক্লার্ক কি করেছে? মীমাংসা করেছে যে হ্যাঁ ম্যান্ডেলা চলেন, আপনি কালোদের পক্ষ হয়ে বসেন, আমি সাদাদের পক্ষ হয়ে বসি, আমরা চাই না এই সংঘাত আমাদের দেশটার মধ্যে আর চলুক। ওকে, তারপর আসুন ম্যান্ডেলা ওয়েন্ট অন। তাহলে এখন ঝামেলা শেষ, ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়ে গেছে, ফাইন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল। রোল মানে কি? রোল মানে হচ্ছে ভূমিকা। আচ্ছা, প্রমিনেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। ম্যান্ডেলা ওয়েন্ট অন প্লেইং আ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। ম্যান্ডেলা বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেলেন অ্যাজ এন অ্যাডভোকেট। অ্যাডভোকেট হচ্ছে দূত। অ্যাডভোকেট মানে কি আমি জানি? দূত। অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদা, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস। তাহলে সমস্যার মুখেও ম্যান্ডেলা বিভিন্ন সমস্যার মুখেও কি হিসেবে? মানব মর্যাদার একজন প্রতীক হিসেবে, মানব মর্যাদার দূত হিসেবে বিশ্ব দরবারে ভূমিকা রাখছে। ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তাহলে ম্যান্ডেলা কোন কোন ক্ষেত্রে কাজ করছে বলতো? পলিটিক্যাল রিপ্রেশন আর এইডস নিয়ে। অর্থাৎ রাজনৈতিক যেই ধরপাকড়, রাজনৈতিক নির্যাতন, এই রাজনৈতিক নির্যাতন থেকে শুরু করে আরেকটা বড় প্রবলেম কি সলভ করছে তিনি? দক্ষিণ আফ্রিকার এইডস নিয়ে ব্যাপকভাবে কাজ করছে। অর্থাৎ এইডস এর কারণে দক্ষিণ আফ্রিকা এমন যে প্রতি 3 জন মানুষের হয়তো একজনের এইডস আছে, এমন একটা অবস্থা দক্ষিণ আফ্রিকায় একটা সময় পর্যন্ত ছিল। এখনো যে ব্যাপারটা খুব কমে গেছে এমন না, তবে আগের চেয়ে বেটার পজিশন। আফ্রিকা মহাদেশে কিন্তু এইডস এর হার অনেক বেশি, অনেক বেশি। দেখা যায় প্রত্যেক 3 জন 4 জন 5 জনের মধ্যে একজনের এইডস আছে। ওকে, তাহলে কি বলছে দেখো তো, যে ম্যান্ডেলা সারা বিশ্বের মধ্যে মানব মর্যাদার একজন প্রতীক হিসেবে ভূমিকা রেখে গেছেন। কোন ক্ষেত্রে? রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত মোকাবেলা করতে গিয়ে বা সমস্যাগুলো মোকাবেলা করতে গিয়ে। ওকে, তারপর আসি, আমাদের প্যাসেজ মনে খুব বেশি নাই, এই পেজটার পরে আর একটা পেজ হইলে আমাদের শেষ। হ্যাঁ, 2 পেজ হইলে আমাদের প্যাসেজ শেষ। চলো, আচ্ছা, হি ফর্মালি। আচ্ছা, এখন প্রশ্নটা দেখি এবার বুঝো কিনা, এইটা কোন পার্ট অফ স্পিচ বলো দেখি। হ্যাঁ, এতক্ষণ আমরা অ্যাডজেক্টিভ বুঝাইলাম, অ্যাডভার্ব বুঝাইলাম, আমরা নাউন বুঝাইলাম। নাও মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, what part of speech that word is? Okay, so you can answer anything. It can be noun, adverb, determiner, whatever you can answer, but you need to answer. Try to answer. Okay, he formally left public life in June 2004. 2004 সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে জনজীবন ত্যাগ করছে, তিনি আর রাজনীতির মাঠে নাই। Before his 86th birthday, তার 86তম জন্মদিনের পূর্বে, তাহলে ম্যান্ডেলা তার 86তম জন্মদিনের পূর্বে 2004 সালের, তাহলে এইখানে সালটা মনে রাখবা। দেখো আমাদের বারের পূর্বে কি বসে? এখানে প্রিপোজিশন বসে। আচ্ছা, এখানে লেফট অর্থ কি আসছে বলতো? লেফটটা V2 তে আছে, আর এটা V1টা কি বলতো? এটা V1 হচ্ছে লিভ, এটা হচ্ছে V1। ওকে, ত্যাগ করেছিলেন। এখানে তাহলে ফর্মালিটা কি? অ্যাডভার্ব। বাহ, তোমরা এত চমৎকার অ্যান্সার করতেছো এখন। সুশান্ত তুমি ভুল করেছো। সুশান্ত ভাইয়া তুমি আরেকটু ক্লিয়ারলি অ্যান্সার দিবা। আদিবা রহমান ভুল করেছো, আদিবা কিন্তু অ্যাডজেক্টিভ বলছো, বুঝছো? অ্যাডভার্ব। ওকে, তোমরা কিন্তু যারা যারা অ্যাডজেক্টিভ দিচ্ছ তারা ভুল করছো। হ্যাঁ, কোন জায়গায় ভুল ভাইয়া ধরাই দিচ্ছি, দেখো আমি ধরাই দিচ্ছি এখনই। বলছে হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করছেন। তাহলে এই আনুষ্ঠানিকভাবে এটাকে তিনি আনুষ্ঠানিক নাকি ত্যাগ করেছেন আনুষ্ঠানিকভাবে বলো তো? এটা কাকে মডিফাই করছে বলো তো ভাইয়ের সাথে? এইখানে যে বলেছে ত্যাগ করেছেন, এটাকে এই যে আনুষ্ঠানিকভাবে ম্যান্ডেলা আনুষ্ঠানিকভাবে নাকি ত্যাগ করেছেন আনুষ্ঠানিকভাবে? ব্যক্তি কি কোনো আনুষ্ঠানিকভাবে কিছু হয়? এটা মানুষকে আমি যে বলি আমি আনুষ্ঠানিক মানুষ, এটা কি হয়? না, আমি বলবো আমি এখানে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছি, আমি আনুষ্ঠানিকভাবে এই অংশগ্রহণ করেছি, আমি আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটা ছেড়ে দিয়েছি, আমি আনুষ্ঠানিকভাবে এখান থেকে রিজাইন করেছি, রাইট? একটা কাজ আনুষ্ঠানিকভাবে করা যায়,
তাই না? আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি, অনানুষ্ঠানিকভাবে। বাট একজন ব্যক্তি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক, ইট ইজ নট ফেয়ার, রাইট? তাহলে এটা কি হচ্ছে? এখানে লেফটটা কাকে মডিফাই করেছে বলতো? এই ফর্মালিটিটা কাকে বলেছে? লেফটকে। তাহলে লেফট যেহেতু একটা ভার্ব, তাহলে এটা কি হচ্ছে? এটা একটা অ্যাডভার্ব। ওকে, বুঝে গেল? তাহলে তিনি আনুষ্ঠানিকভাবে, বাংলা কি আনুষ্ঠানিকভাবে, সহজ শব্দ তাই লিখলাম না। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। তিনি 86তম জন্মদিনের পূর্বে 2004 সালের জুনে জনজীবন ত্যাগ করছেন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং মানে হচ্ছে প্রিয়, হ্যাঁ, প্রাণ প্রিয় বলি না ভাইয়েরা আমার, বলে না যে ভাইয়েরা আমার। তাহলে তোমাদের একজন ভাইয়েরা আমার বলা লোক ছিল, হ্যাঁ, আমি বলি তোমাদেরকে একটা পরিচয় করাই দিই। ভাইয়েরা আমার লোক বাংলাদেশের রাজনীতিতে খুব বড় বড় কথা বলতো, এমপি, হ্যাঁ, নাম আমি দিয়ে হচ্ছে টাকলা মুরাদ, হ্যাঁ, এ বলতে এভাবে, হ্যাঁ, দেখে নিব যারা আন্দোলন করছে, দেখে নিব তাদেরকে, হ্যাঁ, এই গলায় অনেকজন, ওর নাম নেওয়া তোমার গলা, এর নাম নেওয়া তোমার গলা আটকাই গেছে, বুঝছো? পানি পান করা উচিত। আবার হচ্ছে সেভেন আপ, সেভেন আপের কথা শুনলে তো মনটা কষ্ট পাই। এই টাকলাকে আমি সামনে পাইতাম, এই সুন্দর মার্কারটা দিয়ে, কলমটা দিয়ে ওর মাথার মাঝখানটা এটা রেখে, বুঝছো, রেখে এইভাবে দিতাম, মাঝখানে রেখে বোতলটা রেখে এটা দিয়ে এইভাবে, যে হাতুড়ি আমরা স্টেম বসাই দিতাম ছোটবেলা, মনে আছে? স্টেম বসাইতে খেলতাম, এটা বসাইয়া এভাবে দিতাম ওরে, তখন ওর শান্তি হইতো। তুই যে ও কি বলে জানো? ও বলে বাংলাদেশে কোনো ধর্ম থাকবে না, বলে রাষ্ট্রের আবার ধর্ম কিসের? হ্যাঁ, বুঝো, হ্যাঁ, বাংলাদেশ সাংবিধানিকভাবে হচ্ছে ইসলাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম, তাই না? এ কি পরিমাণ এটা মানুষের, চিন্তা করো, তার তার ব্রেইন, তার হৃদয় কতটা পাথর হইলে, কতটা শক্ত হইলে সে তার ধর্মটাকে ভুলা যাইতে পারে। সে তুই টাকা কামাই কর, তুই দুর্নীতি করতেছিস, করতে করতে এই অবস্থায় চলে গেল তো হয় না রে ভাই, যে তুই বলবি দেশে ধর্ম বলতে কিছু থাকবে না, আমি আমি রাষ্ট্রর কোনো ধর্ম নাই। কেন? ওয়াই ম্যান? রাষ্ট্রের ধর্ম থাকে, হ্যাঁ, রাষ্ট্রকে যদি আমি প্রতিষ্ঠান চিন্তা করি হয়তো ধর্ম নাই, কিন্তু রাষ্ট্রের একটা না একটা ধর্মকে, যেই ধর্মের মানুষ বেশি সেই ধর্মকে তাকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে। হ্যাঁ, এটা তো এমন না যে পুরো শুধু বাংলাদেশে। সে বলতেছে মানে ব্যাপারটা হচ্ছে ইসলামকে এমনভাবে ঘরবন্দি করে রাখার চেষ্টা করছে এই সরকার, এই স্বৈর শাসন। সবচেয়ে বেশি কষ্টে ছিল হচ্ছে মুসলিমরা, সংখ্যাগরিষ্ঠ হয়ে কথা বলতে পারতো না, একটা ধর্মীয় বই রাখলে তাকে জঙ্গি বলে ট্যাগ দিয়ে দিত, হ্যাঁ, এই করে করে কত মানুষকে গুম করে ফেলছে, খুন করে ফেলছে, হ্যাঁ, কত মায়ের বুক খালি করছে, কত বাবার কষ্টের কান্নার কারণ হয়েছে। আর সে কিভাবে দম্ভ করে বলে ধর্ম থাকবে না, ধর্ম নাই, হ্যাঁ, বলো না যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, স্রষ্টা ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। যাক, আমরা পরে আসি, হ্যাঁ, চলো। আচ্ছা, কোথায় আছি? তাহলে তিনি তার দেশের প্রিয় নাগরিকদের বলে গেছেন যে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। অর্থাৎ প্রয়োজন যদি মনে করি দেশের অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, খারাপ হচ্ছে, আমি তোমাদেরকে ডাকবো, আমাকে ডাকাডাকি করার প্রয়োজন নেই, তোমরা নিজের মতো দেশকে গড়ে তোলো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড। রিভিয়ার্ড ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, মনে রাখো। রিভিয়ার্ড অর্থ হচ্ছে সম্মানিত। ওকে, রিভিয়ার্ড অর্থ কি? সম্মানিত। হ্যাঁ, তোমরা আবার এই টাকলার ভিডিও কিন্তু এগুলা ইয়া করে ছাই না, পরে কোন টাকলা থেকে কোন টাকলা কাছে যায়, পরে আমার আইসা ধরে। হ্যাঁ, যদি এখন আর স্বাধীন দেশে ভয় পাই না এসব বলতে, আগে পাইতাম, হ্যাঁ, আগে পাইতাম, এখন এসব ভয় নেই, যা হওয়ার হবে। দেশের জন্য সাইদরা মারা গেছে, মুগ্ধরা মারা গেছে, হ্যাঁ, আমার চেয়ে ছোট ছেলে হয়ে বুকে রক্ত দিয়ে দিচ্ছে, আমরা কেন পারবো না?
স্বাধীন দেশে কথা বলতে আর কোনো কথা নেই। ওকে, তো অবশ্যই সম্মানের জায়গায় সম্মান থাকবে। তোমার যাকে সম্মান করার মানুষ যে সম্মান প্রাপ্য তাকে সম্মান করবা, বাট যে সম্মান প্রাপ্য না তাকে দেখানোর জন্য সম্মান করার কোনো প্রয়োজন নাই। ওকে, বলছে যে ম্যান্ডেলা এগুলো বলে চলে গেছে, বাট হি রিমেইনড, কিন্তু তিনি রয়ে গেলেন। রিমেইন তো থাকা। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স, তিনি পৃথিবীর অন্যতম সম্মানিত পরিচিত ব্যক্তিতে পরিণত হলেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, সেলিব্রিটি মানে কি? সেলিব্রিটি শব্দটার অর্থ বলতে পারো হচ্ছে সম্মানের বা হচ্ছে উচ্চ মর্যাদার। ওকে, মর্যাদার। তাহলে স্পার্কল মানে কি? স্ফুলিঙ্গ। তাহলে সেলিব্রিটি মানে কি? সম্মান, সম্মানের স্ফুলিঙ্গ। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, আনওয়েভারিং মানে হচ্ছে অনর বার্তা, অনর বার্তা, ঠিক আছে? অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। বলেছে যে তিনি তো জনজীবন ছেড়ে ত্যাগ করে গেছেন, কিন্তু তিনি পৃথিবীর অন্যতম সম্মানিত ব্যক্তি হয়ে রয়ে গেছেন। কি করে, কোন কাজ করে পৃথিবীর সম্মানিত ব্যক্তি হয়েছেন তিনি? দেখো কি বলছে, স্বাধীনতা, সম্মান, একে অপরের প্রতি সম্মান, কালো সাদার প্রতি, সাদা কালোর প্রতি। তিনি স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকার, হিউম্যান রাইটস মানে মানবাধিকার, মানবাধিকারের এক অনর বার্তার স্ফুলিঙ্গকে সম্মানের সাথে ছড়িয়ে দিয়ে, সম্মানের সাথে মানুষের কাছে প্রকাশ করে তিনি বিশ্বের অন্যতম সম্মানিত স্থান হিসেবে, ব্যক্তি হিসেবে রয়ে গেছেন। ওকে, তারপর আসি, হি ইজ এট দ্য এপিসেন্টার। এপিসেন্টার শব্দ অর্থ হচ্ছে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু, এবং এটা একটা নাউন, ঠিক আছে? এটা একটা নাউন। হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের দক্ষিণ আফ্রিকায়। অ্যান্ড ইয়োর্স, এবং আপনারও, আপনি যেই দেশে থাকেন, ওয়ার এভার ইউ আর। ম্যান্ডেলার কে সম্পর্কে একটা লোক কথা বলতেছে যে ম্যান্ডেলা আমাদের দক্ষিণ আফ্রিকার, আমাদের পুরো জেনারেশনের তিনি হচ্ছে কেন্দ্রবিন্দু। পুরো একটা জেনারেশন ম্যান্ডেলাকে নিয়ে ভাবতো, তাকে নিয়ে চিন্তা করতো, তাকে নিয়ে কথা বলতো। ইভেন আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যদি সম্মানের কথা বলেন, আপনি যদি স্বাধীনতার কথা বলেন, আপনি যদি হিউম্যান রাইটসের কথা বলেন, ইউ মাস্ট মেনশন আ নেম, অ্যান্ড দ্যাট ইজ নেলসন ম্যান্ডেলা, দ্য মাইটি পারসন অফ সাউথ আফ্রিকা। ওকে, তাহলে এই কথা কে বলছে? নাডিন গর্ডিমার। নাডিন গর্ডিমার নামে একটা ব্যক্তি, দ্য সাউথ আফ্রিকান রাইটার, দক্ষিণ আফ্রিকার লেখক, অ্যান্ড নোবেল লরিয়েট। লরিয়েট মানে হচ্ছে বিজয়ী বা উইনার। এটা সিনোনিম কি আসবে? উইনার। ওকে, ইংলিশ উইনার, নোবেল উইনার ফর লিটারেচার, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ওয়ান্স রিমার্ক, একবার তিনি এই মন্তব্য করেছিলেন, মন্তব্য করা, ঠিক আছে? তারপর দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স, যেই বছরগুলো ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছেন, যেই বছরগুলো, যে 27টা বছর ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছেন, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। সেই 27টা বছর ম্যান্ডেলাকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত রাজনৈতিক প্রিজনার মানে কি? কারাবন্দী। পৃথিবীর সবচেয়ে সম্মানিত কারাবন্দীতে পরিণত করছে। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্ট্যাচিউর, মিথিক মানে হচ্ছে কাল্পনিক, স্ট্যাচুর মানে হচ্ছে মূর্তি। হ্যাঁ, বলছে যে এবং সেই বছরগুলোই ম্যান্ডেলাকে একটা কাল্পনিক মূর্তিতে পরিণত করছে। অর্থাৎ কেন বলা হচ্ছে, যার সামনে আছে সে তো দেখতেছে, বাট ম্যান্ডেলার নামটা মানেই হিউম্যান রাইটস, ম্যান্ডেলার নামটা মানে হচ্ছে ফ্রিডম, ম্যান্ডেলার নামটা মানে তোমার হচ্ছে কি, এই কি বলা যায় এখানে, কি পেলাম আমরা একটা ওয়ার্ড, রেসপেক্ট। এই ব্যাপারটাকে বলতে কাল্পনিক চরিত্রে পরিণত করছে। তাহলে ম্যান্ডেলা যেই 27টা বছর জেলে ছিলেন, ওই 27 বছরের জেল বা কারাবন্দী জীবনই ম্যান্ডেলাকে সবচেয়ে জনপ্রিয় কারাবন্দীতে পরিণত করছে, রাজনৈতিক কারাবন্দী। এবং তাকে ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, লক্ষ লক্ষ কালো সাউথ আফ্রিকানদের কাছে তাকে একটা কাল্পনিক মূর্তিতে বা চরিত্রে পরিণত করছে, কাল্পনিক মূর্তি বা কাল্পনিক চরিত্র। অ্যান্ড আদার অপ্রেসড পিপল, অপ্রেসড মানে কি বলতো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝছো? এটা অ্যাডজেক্টিভ, আর এই পিপল হচ্ছে এখানে একটা নাউন। নিপীড়িত,
ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানার বাহিরে এরকম আরো হাজার হাজার নিপীড়িত মানুষের কাছে তাকে কি বানিয়ে তুলছে? একটা কাল্পনিক চরিত্র। ম্যান্ডেলা তার দেশের মধ্যে তো ছিলেনই, দেশের মানুষের কাছে, কিন্তু তার দেশের বাহিরে হাজার হাজার মানুষ যারা নির্যাতনের শিকার হতো, নিপীড়নের শিকার হতো, কষ্ট পাইতো, তারা বঞ্চিত হতো তাদের অধিকার থেকে, তাদের কাছে ম্যান্ডেলাকে একটা কাল্পনিক চরিত্রে রূপান্তরিত করেছে তার জেলের সেই 27টা বছর। আসো আমরা আমাদের লাস্ট পেজ, হ্যাঁ এই পেজটা আমাদের 5 মিনিট লাগবে, এরপর আমরা আমাদের বাকি কাজে যাব। চার্জড উইথ, এখানে একটু তোমরা মনে রাখো, চার্জড উইথ অর্থ হচ্ছে অভিযুক্ত হওয়া, এটা একটা গ্রুপ ভার্ব। এটাকে আমরা কি বলছি বলতো? গ্রুপ ভার্ব। যখন একটা ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত থাকবে এটাকে তোমরা গ্রুপ ভার্ব বলতে পারো, ঠিক আছে? কি বললাম আমরা? ভার্ব প্লাস প্রিপোজিশন। হ্যাঁ, এটাকে আমরা কি বলি একত্রে? একত্রে বলবো হচ্ছে গ্রুপ ভার্ব, অথবা তোমরা এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তাহলে কি বলছে দেখো তো, যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল অফেন্স মানে হচ্ছে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রদ্রোহ বা সর্বোচ্চ শাস্তি। ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল, তাহলে ম্যান্ডেলাকে যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল বা রাষ্ট্রদ্রোহের শাস্তি দেওয়া হয়েছিল, সেই বিচার ব্যবস্থাটার নাম কি ছিল? রিভোনিয়া ট্রায়াল। নামটা মনে রাখো, রিভোনিয়া ট্রায়াল। কত সালে? 1963। আর তিনি মুক্তি পাইছেন কত সালে? মুক্তি পেয়েছেন, তিনি ছাড়া পেয়েছেন কত সালে? 1990। তাহলে কত বছর জেলে ছিল? মোট 27 বছর। তাহলে বলছে যে 1963 সালে রিভোনিয়া বিচারে বা রিভোনিয়া ট্রায়ালে সর্বোচ্চ শাস্তিতে অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, ডক মানে হচ্ছে ওই যে কাঠগড়া, বাংলা ছবিতে দেখতে, হ্যাঁ ওই যে কাঠের মধ্যে দাঁড়ায় হচ্ছে, এই যে দেখবা যে হিসাব করে দেখা যায় যে ওই সালমান শাহ শাবানার ছেলে। হ্যাঁ, এই একটা ঘটনা মিলে যায়, দেখবা অনেক কাহিনী মারামারি কাটাকাটি, পরে হিসাব মিলায় যে আমার তো একটা ছেলে হারাই গেছিল, তার পিঠে আমাদের দাগ আছে, চিত্র আছে, গল্প কিছু বলে, বাবা আমার, এরকম করে গল্প মিলে যায়। আচ্ছা ঠিক আছে। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, কাঠগড়া থেকে তার বক্তৃতা, স্টেটমেন্ট মানে বক্তৃতা, হ্যাঁ বা বিবৃতি, বক্তৃতা বা বিবৃতি, কাঠগড়া থেকে তার বিবৃতি ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, সেটাই ছিল তার রাজনৈতিক বিবৃতি। তাহলে কাঠগড়ায় দাঁড়িয়ে 1963 সালে যখন তার বিচার করতেছে, ওই বিচার ব্যবস্থার সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন সেটাই তার রাজনৈতিক জবানবন্দি, রাজনৈতিক জবানবন্দি। তাহলে পলিটিক্যাল টেস্টিমনি কি? রাজনৈতিক জবানবন্দি, রাজনৈতিক জবানবন্দি। ওকে ওকে, তারপর আসি আমরা লাস্ট। তিনি কি কথা বলতেছে? ডিউরিং মাই লাইফ টাইম, আমার পুরো জীবন জুড়ে, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি, মাইসেলফ, আমার নিজেকে, টু দিস স্ট্রাগল অফ আফ্রিকান পিপল, আমি পুরো আফ্রিকান পিপলদের, দেখো এই কথা এসে কিন্তু ম্যান্ডেলা বলতেছে না শুধু সাদাদের বা শুধু কালোদের, তিনি বলতেছে আমি পুরো আফ্রিকার মানুষের জন্য সংগ্রামের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, সাদার জন্য ভালো থাকে, কালোর জন্য ভালো থাকে, মারামারি না হয়। আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি শ্বেতাঙ্গদের দমনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ডমিনেশন মানে কি? দমন। এন্ড আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কালোদের দমনের ব্যাপারও কেউ যে কাউকে দমন নিপীড়ন করতে না পারি। আই হ্যাভ চ্যারিশড, চ্যারিশ মানে লালন করা, চ্যারিশ মানে কি? লালন করা। আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল, আইডিয়াল মানে কি? আদর্শ, রাইট? আদর্শ কি? একটা নাউন। অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এখানে ডেমোক্রেটিক একটা অ্যাডজেক্টিভ এবং এন্ডের পরের ওয়ার্ডটা এটাও কি? এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সোসাইটি অবশ্যই কি? অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। দেখো কি সুন্দর খেলা, নাউন যদি হয় সোসাইটি তাহলে তার পরের পূর্বের ওয়ার্ডটা মডিফাই করছে কাকে? নাউনকে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এবং এন্ডের পরে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আগেরটাও কি? অ্যাডজেক্টিভ। হিসাব মিলাইবা তুমি, তুমি যখন সব সিস্টেম জানবা তুমি দেখবা সবগুলো এমনি এমনি মিলে যাচ্ছে একটা একটা করে। আচ্ছা, আই হ্যাভ চ্যারিশড দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি একটা কি বলা যায় গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের
স্বপ্ন দেখেছি বা লালন করেছি, ইন হুইচ আদর্শকে লালন করেছি যেই সমাজে অল পারসনস লিভ টুগেদার, সবাই একত্রে বাস করবে, সব মানুষরা সাধকলরা, ইন হারমোনি, হারমোনি মানে কি শান্তি, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, সমান সমান অধিকারে। বলছে যে আমি এমন একটা গণতান্ত্রিক ও স্বাধীন সমাজের আদর্শকে লালন করেছি আমার প্রাণের মধ্যে, যেই সমাজে সকল মানুষেরা কিভাবে থাকবে, একত্রে শান্তিতে থাকবে এবং সমান সুযোগ সুবিধা নিয়ে থাকবে প্রত্যেকে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি এই কথা কোর্টকে বললেন। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর, যে আদর্শের জন্য আমি বাঁচতে চাই, অ্যান্ড টু অ্যাচিভ, এবং সেটা আমি অর্জন করতে চাই, সেই আদর্শটা, সেই সমাজটা আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, এই ফ্রেজটা আমরা এর আগেও পড়েছি বঙ্গবন্ধুর প্যাসেজে, অর্থ কি, যদি দরকার হয়, যদি দরকার হয়। ইফ নিডস বি, ইট ইজ অ্যান আইডিয়াল ফর উইচ আই অ্যাম প্রিপেয়ার্ড টু ডাই, এটা এমন একটা আদর্শ যেটার জন্য আমি মরতেও প্রস্তুত। লাস্ট, আমাদের শেষ, ফ্রেন্ডস অ্যাডোর্ড, অ্যাডোর মানে হচ্ছে ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসা বা পছন্দ করা। বলছে যে ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসতো, অ্যান্ড ফন্ডলি, ফন্ডলি মানে আদর করে, ফন্ডলি মানে কি, আদর করে, আদর করে, অ্যান্ড ফন্ডলি কল্ড হিম, এবং তাকে আদর করে ডাকতো মাদিবা, মাদিবা নামে ডাকতো। তাহলে ম্যান্ডেলাকে কি নামে ডাকতো বলতো সবাই, মাদিবা। বুঝতে পারছো, ম্যান্ডেলাকে তার বন্ধুরা আদর করে মাদিবা বলে ডাকতো, মাদিবা। দ্য ক্ল্যান নেম, ক্ল্যান নেম মানে কি, গোত্রীয় নাম, গোত্রীয় নাম, গোত্রীয় নাম, অর্থাৎ তারা ওই যে যেই গোত্রীয় সাউথ আফ্রিকার ওই গোত্রের মানুষরা তাকে এই নামে ডাকতো। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, যেই নামে তিনি গোত্রীয় হিসেবে পরিচিত ছিলেন, যে গোত্রীয় নামে তিনি তার এলাকার মধ্যে পরিচিত ছিলেন। পিপল লর্ডেড, লর্ড মানে প্রশংসা করা, এর সিনোনিম কি হবে, প্রেজ। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস এন্ড ডিগনিটি, মানুষ তার যে মানবিকতা, তার যেই কাইন্ডনেস মানে হচ্ছে তার যেই সহানুভূতি ও তার সম্মানকে মানুষ মর্যাদা করত বা প্রশংসা করত। ওকে, আচ্ছা ঠিক আছে, প্যাসেজ ক্লিয়ার সবার? একটু আমরা 1 মিনিটে একটু কথা নিচ্ছি তোমাদের, একটু জানাও ভাইকে প্যাসেজটা পুরোটা, একদম পুরো প্যাসেজটাকে আমরা বুঝে বুঝে শেষ করতে পারলাম কিনা, আমরা প্যাসেজটাকে গল্পের আকারে আমরা সুন্দরভাবে বাংলা অর্থ মনে রাখতে পারলাম কিনা। আমরা যদি প্যাসেজ পড়ি তাহলে আমরা একাডেমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ এইচএসসিতে আমাদের যেই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে আমরা সেগুলো প্র্যাকটিস করব, তারপর আমরা অ্যাডমিশনের কোশ্চেনে চলে যাব। আরজা রহমানকে একটু আমি প্রশ্ন করি, হ্যাঁ, কি নিয়ে গভর্নমেন্টে কথা বলতেছো? আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদের আগেই বলছি, ডিগনিটি মানে কি, সম্মান। হ্যাঁ, ক্লাসের মধ্যে আমি কখনো অ্যাডাল্ট কথা বললে তোমরা জানো, ঠিক আছে, অ্যাডাল্ট কথা বললে কিন্তু আমার চোখে যারা পড়বা তাদেরকে ডিরেক্ট কোর্স থেকে বের করে দিব, কোনো ধরনের রিফান্ড নাই, কোনো কিছু নাই। আমি যেই কথা বলি আমার কথা হচ্ছে রাষ্ট্রের সাথে, আমার কথা হচ্ছে সততার সাথে, আমার কথা হচ্ছে টু দ্য পয়েন্ট, কোনো অন্যায়ের বিরুদ্ধে আমার কথা, আমার প্রত্যেকটা কথা দেখবে, শুধু যদি মজা করে বলি এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সাকিব আল হাসানের যে দেশপ্রেমকে কাজে লাগিয়ে তিনি যেই পুরো বাংলাদেশকে বিক্রি করে বেড়াইছে, হ্যাঁ, টাকার জন্য, সেটার বিরুদ্ধে কথা বলি। আমি মুরাদের বিপক্ষে কথা বলি, কারণ হচ্ছে সে দেশের রাজনীতিকে পলিউট করছে। আমার কোনো কথা কোনো ছেলেকে নিয়ে, কোনো মেয়েকে নিয়ে, মেয়ে ছেলের প্রতি, ছেলে মেয়ের প্রতি, I never like this kind of talks. So whoever in the batch is talking about such nudity or adult things, that person must be restricted from the group without any kind of prior suggestions. Okay, let's start our MCQ part. Okay, চলো প্রশ্ন উত্তর দাও সবাই। What does the word emancipation, emancipation আমরা কি পেয়েছিলাম?
মুক্তি, তাই না? তাহলে মুক্তি এই শব্দটার সাথে কোনটা যায় বলতো? জুবিলেশন, ওভেশন, লিবারেশন, রিসেপশন। বলো, সবাই উত্তর দাও। সবাই একটু যা যা প্রশ্নের উত্তর দাও দেখি। পারতেছো না? ওকে, চলো আমরা সুন্দরভাবে প্রশ্ন সলভ করি। তাহলে কি? লিবারেশন অর্থাৎ স্বাধীনতা। আচ্ছা, তারপরে প্যাসেজ ওয়ার্ড একটু দেখি কি বলছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাপাথিড? অ্যাপাথিড মানে হচ্ছে বর্ণ বৈষম্য, রাইট? বৈষম্য। তাহলে বৈষম্য শব্দটার সাথে কোনটা যায় বলতো? বৈষম্য শব্দটার সাথে আমাদের কোন শব্দটা পরিচিত? স্ট্র্যাটিফিকেশন, সোশ্যালাইজেশন, ডিসস্যাটিসফ্যাকশন, ডিসক্রিমিনেশন। কোনটা যায়? আমরা পড়ার সময় এই ওয়ার্ডটা পড়েছিলাম। এই ওয়ার্ডটা আমরা পড়েছিলাম, এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। অর্থ কি? অর্থ হচ্ছে বৈষম্য। তাহলে আমরা কোনটা পাচ্ছি? ডিসক্রিমিনেশন অর্থ হচ্ছে বৈষম্য। তারপর ওয়ার্ডটা দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি? ডেমোক্রেসি মানে কি পাচ্ছি আমরা বলতো? গণতন্ত্র। তাহলে গণতন্ত্র ওয়ার্ডটার সিনোনিম কোনটা বলতো? গণতন্ত্র রিপাবলিক, ইমপ্রিজনমেন্ট, অটোক্রেসি, অ্যানার্কি। অ্যানার্কি মানে নৈরাজ্য, অটোক্রেসি মানে হচ্ছে একনায়কতন্ত্র, যেখানে আর কোনো নেতা মন্ত্রী থাকবে না। ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কারাবন্দী। তাহলে কোনটা হচ্ছে? এই যে রিপাবলিক। রিপাবলিক অর্থ হচ্ছে গণতন্ত্র। তারপর আসি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিকনসিলিয়েশন? রিকনসিলিয়েশন মানে কি? মীমাংসা, তাই না? মীমাংসা বা সমঝোতা। সমঝোতা। তাহলে এই সমঝোতার মানে কি বলো দেখি ভাইরা। সমঝোতা মানে হচ্ছে একটা প্রবলেম হয়েছে, সবার মধ্যে একটা বিভেদ ঘটে গেছে, সবাই ঝগড়াঝাটি করে ফেলছে, এখন তাদের মধ্যে একটা মাধ্যমে কথাবার্তা বলে তাদের মধ্যে ঠিক করে দেওয়া হয়েছে, তারা আবার নিজেরা এসে ইউনাইট হয়, কথাবার্তা বলে, এটাকে বলছে রিকনসিলিয়েশন। তাহলে কি হয়? একত্রিত হওয়া, তাই না? আবার সবাই সকল সংঘাত ভুলে গিয়ে, সকল প্রবলেম ভুলে গিয়ে একত্রিত হওয়াকে বলা হয় রিকনসিলিয়েশন। কোনটা পাচ্ছি আমরা এখানে? রিপেয়ার, রিকনস্ট্রাকশন মানে পুনর্গঠন। দেখো, নতুন করে বানানো ব্যাপারটা কিন্তু এরকম না, নতুন করে একত্রে হওয়া। কি হচ্ছে? রিইউনিয়ন। ওকে, রিইউনিয়ন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলিব্রিটি? সেলিব্রিটি শব্দটার সাথে কোনটা যায় বলতো? আমরা জানি কি? সেলিব্রিটি। সেলিব্রিটি কনজারভেটিভ, একদম একঘরে ব্যক্তি কেউ, সিম্পল একদম সহজ সরল ব্যক্তি, লিবারেল একেবারে উদার না, হচ্ছে স্টার। সেলিব্রিটি মানে খুবই পরিচিত, স্টার পারসন আমরা বলি না সেলিব্রিটি। হ্যাঁ, তোমরা যদি ধরো আজহারির কথা বলো, উনি কি সেলিব্রিটি না? হ্যাঁ, তুমি যদি হচ্ছে শেখ আহমদুল্লাহ কথা বলো, সেলিব্রিটি না? তাহলে তারা কি? তারা হচ্ছে স্টার, তারা হচ্ছে দেশের স্টার। আমরা স্টার বলতে যাদেরকে বুঝি তারা হচ্ছে স্টার। তারপর আসো, এফ.ডব্লিউ. ডে ক্লার্ক ফ্রিড ম্যান্ডেলা। ম্যান্ডেলাকে মুক্ত করেছে কত সালে? দেখো, ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল। হ্যাঁ, রিভোনিয়া ট্রায়াল, এটা কত সালে হয়েছে বলো তো? এটা হচ্ছে 1963। ফ্রিড ম্যান্ডেলা কত সালে ম্যান্ডেলা মুক্তি পাইছে? 1990। তারপরে হচ্ছে নোবেল প্রাইজ কত সালে? 1993। আর প্রেসিডেন্ট হয়েছে কত সালে বলো তো? এই সিরিয়ালটা মনে রাখবে, ঠিক আছে? কত সালে? 1994। ওকে, ঠিক আছে ভাইয়ারা, বলো তো ঠিক আছে? পুরো সিরিয়ালটা মনে থাকবে? এটা 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 মনে রাখতে পারবা? এই যে চারটা ডেট খুব ইম্পর্টেন্ট। তার রিভোনিয়া ট্রায়াল 1963, তার মুক্তি হচ্ছে 1990, নোবেল পুরস্কার পাইছে তার 3 বছর পরে। হ্যাঁ, আর তার 1 বছর পরে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। আর তিনি লেফট আমরা শুধু লেফট লিখলাম, লেফট পাবলিক লাইফ কত সালে? 2004, বিফোর হিজ 86th বার্থডে। তাহলে কোনটা হবে বলতো? ফ্রি তাহলে 1990। এই যে 1990। ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট
টু অ্যাডভোকেট, ম্যান্ডেলা কোন কাজটার ক্ষেত্রে প্রথম পৃথিবীতে, এর আগে এই কাজ কেউ করে নাই। গ্যাদারিং পিপল ফ্রম অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তিনি কি পুরো পৃথিবী থেকে মানুষকে জড়ো করছেন এক জায়গায়, এটা কেউ করতে পারবে না, পুরো পৃথিবীর মানুষকে একত্রিত কেউ করতে পারবে না। আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্থেড, বৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলন, হ্যাঁ, বা নিরস্ত্র আন্দোলন। হ্যাঁ, আমরা জানি তিনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন এবং কোনো সিভিল ওয়ারে যান নাই, সামরিক কোনো ধরনের গৃহযুদ্ধে, তার মানে আনআর্মড, তাহলে এই কথাটা ঠিকঠাক আছে। ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, তিনি কি স্বাধীনতার জন্য লড়াই করছে? না, তিনি স্বাধীনতার জন্য লড়াই করে নাই। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামাং পিপল, তিনি কি মানুষের মধ্যে একত্রে থাকার যে ভাবটা এটা ভাঙিয়ে দিছে? না, তিনি একত্রে করছে। তাহলে এইটা একত্রে করার বিপরীত হয়ে গেছে, তাহলে কোনটা হবে? আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্থেড। What does the word decade? Decade মানে কি বলতো? A period of 10 years, a period of 100 years, a period of 50 years, a period of 10 months. কোনটা হবে বলতো? A period of 10 years. 10 বছরের বছরকে বলা হয়েছে decade. The moment to bridge the chasms that divide us has come. What is meant by to bridge? Bridge মানে আমরা কি বলছি? সমঝোতা করা, একত্রে করা বা মিল করা, তাই না? একটা ভাঙ্গনকে মিল করা। টু সেভ পিপল, মানুষকে বাঁচানো। ওকে, টু মিটিগেট সাফারিংস, মিটিগেট মানে কমানো, তাহলে দুঃখ কমানো। টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিপল, সাদা ও কালো মানুষের মধ্যে যে পার্থক্যটা আছে এটা কমিয়ে আনা। টু রিমুভ পপারিজম, কি হবে বলো, কোনটা হবে? 9 এর অ্যান্সার কোনটা হবে? তোমরা একটু নাম্বারটা দিয়ে বলো, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হবে। 9 নম্বর প্রশ্ন উত্তর কোনটা হচ্ছে বলো তো? 9 হচ্ছে সি, রাইট, গুড। 9 কোনটা হচ্ছে আমাদের? সি, টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট পিপল। তারপর দ্য রেঞ্জ অফ অ্যাকশনস অফ ম্যান্ডেলা এনকম্পাসেস, ম্যান্ডেলা কোন কোন, এনকম্পাস মানে হচ্ছে কোন কোন ক্ষেত্রে ম্যান্ডেলার যেই অ্যাকশন বা কার্যক্রম বিস্তারিত ছিল, ম্যান্ডেলার কার্যক্রম কতটুকুর মধ্যে বিস্তারিত ছিল বলো তো? ম্যান্ডেলার কার্যক্রম বিস্তারিত ছিল হচ্ছে পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস, এই ক্ষেত্রগুলোতে তিনি কি করেছেন? কাজ করেছেন। তিনি কিন্তু দেখো কালচারাল অ্যাগ্রেশন নিয়ে তিনি কোনো কাজ করেন, আমরা প্যাসেজে পাই নাই। তিনি সোশ্যাল রিপ্রেশন নিয়ে কাজ করেন নাই। তিনি ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল প্রবলেমস, তিনি জাতীয় আন্তর্জাতিক দুনিয়ার সব সমস্যা সলভ করছে, ব্যাপারটা এরকম না। আমরা প্যাসেজে যেটা পেয়েছি দ্যাটস দ্য রাইট আনসার। ওকে, 10 মধ্যে কার কয়টা হলো দেখি তো? 10 মধ্যে কয়টা তোমরা পারলা? 10টা প্রশ্নের মধ্যে কয়টা উত্তর তুমি সঠিক করতে পারলা? এই ব্যাপারটাই কিন্তু নির্ধারণ করে দিচ্ছে যে তুমি প্যাসেজটা আদতে কতটুকু ভালোভাবে বুঝতে পারছো। হ্যাঁ, তুমি ধরো এটা অফলাইন ক্লাসে হইলে কিন্তু তুমি একদিনে প্যাসেজটা শেষ করতে না। অনেস্টলি বলি, এই প্যাসেজটা একদিনে পড়াইতো না টিচাররা। ক্লাসে যদি হইতো এটাকে 1 সপ্তাহ সময় নিয়ে পড়াইতো, অনেক সময় যেত। কিন্তু আমরা এক ক্লাসের মধ্যে আমরা প্যাসেজ পড়ে এমসিকিউ সলভ করবো। দ্যাটস ওয়াই আমাদেরকে প্যাসেজটার মধ্যে আমরা যত ধরনের আলোচনা করি, যত পার্টস অফ স্পিচ আলোচনা করি, প্যাসেজটার মধ্যে যত ধরনের মজাই করি না কেন, এভরিথিং ইজ অ্যাবাউট এডুকেশন। কারণ মাথায় রাখতে হবে, পড়া মানে একজন টিচারের কাজ মানে কিন্তু শুধুমাত্র ধৈর্য দিলে প্যাসেজ পড়াই দিলাম, নট লাইক দ্যাট। আই নেভার বিলিভ দ্যাট। কারণ হচ্ছে শিক্ষক, টিচার is a motivator, teacher is a debater, teacher is a motivational speaker, অনেক কিছু টিচার। সো ক্লাসে যদি আমি তোমাকে নৈতিকতা শিখাইতে না পারি, আদর্শ শিখাইতে না পারি, দেশপ্রেমকে শিখাইতে না পারি, তোমাকে যদি আমি হাসতে শিখাইতে না পারি, তোমাকে কাঁদতে শিখাইতে না পারি, আই এম নট এ টিচার। দ্যাটস ওয়াই আই নিড টু নো when to switch the modes. That's the attitude of a teacher. 10টাই হয়েছে নাকি? 10-এ 10? ওকে, চলো আমরা একটু অ্যাডমিশনের প্রশ্ন দেখি। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমাদের অ্যাডমিশনে বিগত বছরে আসছে। হ্যাঁ, এই আজকের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, গত ক্লাসে কথা দিয়েছিলাম, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা কোন বোর্ডে কোন ভার্সিটিতে আসছে আমি লিখে নিয়ে আসবো। আজকে তোমরা দেখবা অনেকগুলো প্রশ্ন আছে এখানে। চলো, অনেকগুলো আসে না, অনেকগুলো আসছে, আমরা একটু দেখি, চেক করি। His prestige and charisma helped him dash the support of the world. একেবারে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন, এটাকে আমরা বলি হচ্ছে কজিটিভ ভার্ব। আমরা কি বলে থাকি? কজিটিভ।
পজিটিভ হেল্পের পরে দুইটা প্যাটার্ন হয়, হেল্প প্লাস অবজেক্ট, এটার পরে দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে শুধু ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে 2 + V1। তুমি যে কোনো একটা অ্যান্সার নিবা, তো দেখো V1 আছে তাহলে এটা উত্তর হইতে পারে, V2 উত্তর হবে না, ভার্বের আইএনজি উত্তর হবে না, ভার্বের সাথে S/S উত্তর হবে না, তাহলে উত্তর কোনটা হবে? উইন। ওকে, তারপর ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন, দেখো নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 2018-19 আসছে, তার মানে ভার্সিটি অ্যাডমিশনে আসে টেক্সট বই থেকে প্রশ্ন, মাথায় রাখবা, সো টেক্সট বই ভাবে পড়বা। তাহলে কত সালে ম্যান্ডেলা নোবেল প্রাইজ পাইছে আমরা জানি, এটা 1900 কত সালে? 93, 1993। কোথায়? এই যে 1993। ওকে, তারপরটা আসি, ম্যান্ডেলা ওয়াজ চার্জড ড্যাশ ক্যাপিটাল অফেন্স, এটা কিন্তু আমরা পড়ছি যে অভিযুক্ত হওয়া, অভিযুক্ত হওয়া, তাহলে চার্জের সাথে কি বসে? চার্জের সাথে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে অভিযুক্ত হওয়া, অভিযুক্ত হওয়া, ঠিক আছে? তাহলে অভিযুক্ত হওয়া কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? চার্জড উইথ, চার্জড উইথ। ওকে, তাহলে প্রিপোজিশনগুলো মনে রাখতে হবে, ক্লাসে ভাই কিন্তু ধরাই দেই যে কোন প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনটা পরীক্ষায় আসতে পারে। দেখো আমি ক্লাসে ধরাই দিয়েছিলাম এবং সিমিলার কোয়েশ্চেন এখানে আসছে, দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি এখনই প্রমাণ সহ। আমরা দেখি, আমরা চার্জ উইথটাকে আমরা মার্ক করছি, মাস্ট। দেখো আমরা এই চার্জ উইথ ওয়ার্ডটাকে অবশ্যই মার্ক করে পড়ছি, এই যে দেখো আমি মার্ক করে দিছি, দেখছো এই যে মার্ক করে দিছি চার্জ উইথ। কেন দিছি? কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা পরীক্ষায় আসতে পারে, এই জন্য আমি ক্লাসেই বলে দিচ্ছি, যেটা যেটা মার্ক করছি ইট মিনস এটা কোনো না কোনো জায়গায় তোমার কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর স্যারের উপর বিশ্বাস রাখবা, ঠিক আছে? বিশ্বাস হারা হবে না, টিচার আমি তোমার দায়িত্ব নিয়েছি, পূর্ণাঙ্গভাবে তোমার সবকিছু সুন্দরভাবে সলভ করে দিব, বিশ্বাসটা রেখে আস্তে আস্তে আগাও। ওকে, তারপরে আসো, লরিয়েট মিনস, লরিয়েট মানে কি? এটা আমরা অলরেডি পড়েছি, বলো তো লরিয়েট মানে কি ভাইরা? এটা কি? উইনার। লরিয়েট মানে কি? উইনার। ওকে, তারপর আসি, চুজ দ্য কারেক্ট অপশন। এইটা খুব বড় একটা প্রশ্ন, এটার মধ্যে খুব ব্যাখ্যা আছে, ভাই তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো, হি বিকেম আ লিডার ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান। দেখো এখানে ভুলটা কোথায়? আচ্ছা, সাউথ আফ্রিকার মানুষকে কি বলা হয়? সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকান হবে না, তাহলে এই জায়গায় ভুল আছে না, কি হওয়া উচিত ছিল? আফ্রিকানস। হ্যাঁ, এখানে ভুল আছে একটা। ওকে, তারপরে দেখি, হি বিকেম আ লিডার ফর মিলিয়ন। দেখো মিলিয়ন মানে লক্ষ, শুধু 1 লক্ষ না, আমরা কি গুণা, হাতে গুণা 1 লক্ষ না, লক্ষ লক্ষ মানুষ, তাহলে এখানে মিলিয়নটা ভুল, এখানে কি হবে? মিলিয়নস। আচ্ছা, তারপর আসি, হি বিকেম আ লিডার ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স। এখানে এই জায়গায় ভুল আছে, দেখো কান্ট্রিজ, এখানে কান্ট্রিজ না হয় এটা কি হবে? এটা হবে হচ্ছে কান্ট্রিজ, এরকম অ্যাপোস্ট্রফির পরে হবে এস, এখানে ভুল হয়েছে কি? এস এর পরে অ্যাপোস্ট্রফি দিছে, তাহলে বাকি আছে কি? হি বিকেম আ লিডার ফর মিলিয়নস, এখানে এস ঠিক আছে, ফাইন। অপ্রেসড সাউথ আফ্রিকানস, এস ঠিক আছে, ফাইন। অ্যান্ড ফার বিয়ন্ড হিজ, এই যে দেখো, তার মানে এটা হচ্ছে উত্তর সঠিক, ডি নাম্বার, ঠিক আছে? ওকে, তারপর আসি, দ্য ওয়ার্ড আইকন। আইকন মানে কি? আইকন মানে হচ্ছে একজন, আমরা কি বলি, একজন মানুষের সে আমার আইকন, সে আমার আইডল, না সে আমার আইডল, তাহলে আইকনের সাথে কোনটা যায়? তিনি আমার আইডল, হ্যাঁ, যাকে আমরা অনুপ্রেরণামূলক ব্যক্তি, যে কি? অনুপ্রেরণার ব্যক্তি, অনুপ্রেরণার ব্যক্তি, ঠিক আছে? আইকন মানে কি? আইডল বা অনুপ্রেরণা ব্যক্তি। আমি যার মতো হতে চাই, আমি যাকে স্বপ্ন দেখি, আমি যার মতো দেশপ্রেমিক হতে চাই, আমি যার মতো শক্তিশালী হতে চাই, আমি যার মতো পড়াশোনা করতে চাই, আমি যার মতো করে জীবনটাকে করতে চাই। হ্যাঁ, যদিও আমাদের প্রত্যেকটা মানুষের জীবন ভিন্ন, আমাদের প্রত্যেকের ভাগ্যের লিখন ভিন্ন, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভিন্ন, আমাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস ভিন্ন, তাই সবাই চাইলে সবকিছু হওয়া পসিবল না। হ্যাঁ, অনেকে বলে যে শাহরুখ খান এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে, আমি কেন পারি না? হ্যাঁ, হয়তো শাহরুখ খান হওয়া পসিবল, অনেক দূর যাওয়া পসিবল, কিন্তু শুধু শাহরুখ খানই হইতে হবে ব্যাপারটা এরকম হয় না। আমাদের লাইফের লেখাটা আমরা লিখি না, আওয়ার লট ইজ রিটেন বাই আওয়ার ক্রিয়েটর। স্রষ্টা আমাদের কপালে লিখন লিখে দেয়। দ্যাটস ওয়াই অল দ্য পিপল আর ডিফারেন্ট।
ফ্রম ওয়ান অ্যানাদার, একজন থেকে আরেকজন পুরোপুরি ডিফারেন্ট। ওকে, তারপর আসি আমরা দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন মানে কি? বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ মানে এখান থেকে যা যা হইতে পারে, তাহলে কোনটা হবে? প্রেজেন্টেশন, রাইট, সাইন আর হচ্ছে চেঞ্জ। কোনটা হবে? প্রেজেন্টেশন, প্রকাশ। যে কোনো কিছু প্রকাশ হওয়াকে বলেছে প্রেজেন্টেশন। দ্য সিনোনিম অফ রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন সিনোনিম কি? আমরা এটা পড়েছি অলরেডি একটা, এটা দেখো অ্যাডমিশনে আসছে জগন্নাথ ইউনিভার্সিটি, সরি জাহাঙ্গীরনগর, জেইউ জাহাঙ্গীরনগর। রিইউনিয়ন, এর আগের কোশ্চেনটা কোথায় আসছে দেখো তো? কুমিল্লা ইউনিভার্সিটি, এটা রাজশাহী ইউনিভার্সিটি। দেখছো, এরকম ভার্সিটিতে আসা প্রশ্ন আমরা আজকে সলভ করে দেখাচ্ছি। হি ওয়াজ ড্যাশ টু ব্রিং ড্যাশ অ্যাপাথেট। এটা তোমরা উত্তর দাও। 9 নম্বর প্রশ্ন তোমরা করো। এটা ইসলামী ইউনিভার্সিটিতে 2019-20 সেশনে আসছে প্রশ্নটা, বলো। And Hajrat Muhammad sallallahu alaihi wasallam is idol of all time. True. ভাইয়া টু বি অনেস্ট আপনার মতো হতে চাই আমি। দোয়া করি আমার থেকে অনেক বড় হও ভাইয়া, তুমি অনেক বড় হও, অনেক বড় হও। ভাইয়াকে ছাড়িয়ে যাও, পড়াশোনা, জ্ঞান, মেধা সব কিছুতে ভাইয়াকে ছাড়িয়ে যাও, আমি সেই দোয়া করি। আমার থেকে বড় হও, আমার শিক্ষার্থীরা আমার থেকে বড় হলে মনে শান্তি লাগবে যে আমি যাকে পড়াইছি সে আমার চেয়ে বড় জায়গায় আছে, আমার চেয়ে উঁচু জায়গায় আছে, আমার চেয়ে স্মার্ট। ওকে, কোনটা হবে বলো? এখানে 2টা গ্যাপ আছে, অ্যাডমিশন আমাদের 2-3টা গ্যাপের প্রশ্ন আসতে পারে। তাহলে কোনটা হবে বলো তো? সি নাম্বার, হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন। না, এখানে ডাউন লাগবে, তাহলে উত্তর হচ্ছে এ। তোমরা অনেকে সি দিয়েছো, সি দিলে উত্তর সঠিক হবে না, উত্তর কি হবে? এ হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিটারমিন্ড আর হচ্ছে ডাউন। লাস্ট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড ডিসক্রিমিনেশন মানে কি? ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, রাইট? পার্থক্য অথবা কি? বৈষম্য, ঠিক আছে? তাহলে কোনটা হবে বলো তো? এটা ঢাকা ভার্সিটির ইউনিটে 2019-20 ঢাকা ভার্সিটিতে আসছে এই প্যাসেজ থেকে প্রশ্ন। তাহলে তোমাদের আসতে পারে যে কোনো সময়, ঢাকা ভার্সিটিতে গুচ্ছে আসতে পারে। তাহলে কোনটা হবে বলো তো? ইনইকুয়ালিটি, অসমতা। হ্যাঁ, পার্থক্য, বৈষম্য অথবা অসমতা। অসমতা, ঠিক আছে? পারা গেল সবাই? তাহলে অ্যাডমিশনে তোমরা কয়টা পারছো দেখি তো ভাইয়া? তোমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন এইচএসসি তে থাকতে কয়টা পারো? ক্লাস করার সাথে সাথে কয়টা পারছো এটা একটু দেখি। আচ্ছা, তোমরা এটা জানাও, ভাইয়া একটু দেখি আমরা। হ্যাঁ, আমরা একটু কোয়েশ্চেনগুলো একটু সলভ করি, চলো। আচ্ছা, এবার প্রশ্নগুলো আমরা একটু দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে প্রশ্নে কি বলার চেষ্টা করছে। হোয়াট ওয়াজ নেলসন ম্যান্ডেলা ডিটারমিন্ড টু ডু? আচ্ছা, ডিটারমিন্ড টু ডু, তিনি কি করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তিনি কি করতে চেয়েছেন আমরা একটু দেখি তো। নেলসন ম্যান্ডেলা আ প্রেস্টিজিয়াস এন্ড ক্যারিসমাটিক লিডার। নেলসন ম্যান্ডেলা যিনি একজন অত্যন্ত সম্মানিত ও অত্যন্ত কি নেতৃত্ব গুণাবলী সম্পন্ন নেতা অফ সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার, ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপাথি। এইটা হচ্ছে আমাদের মূল লাইন। কি? তিনি দক্ষিণ আফ্রিকার উইদাউট আ সিভিল ওয়ার, তিনি একটা কোনো ধরনের গৃহযুদ্ধ ছাড়া দক্ষিণ আফ্রিকার যে বর্ণবাদ আছে সেইটাকে দমাইতে চাইছেন, সেটাকে থামাইতে চাইছেন, সেটাকে স্টপ করতে চাইছেন। দ্যাট ওয়াজ হিজ ডিটারমিনেশন। তাহলে ডিটারমিনেশন নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, ম্যান্ডেলার ডিটারমিনেশন কি ছিল? তার প্রতিজ্ঞা ছিল হচ্ছে তিনি কোনো সিভিল ওয়ার, গৃহযুদ্ধ লাগানো ছাড়া কালো সাদাদের মধ্যে তিনি যেই বর্ণ বৈষম্য আছে সেটাকে তিনি থামিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তারপরে আসো। অনেকের 5টা হয়েছে, অনেকের 6টা হয়েছে, অনেকের 9টা হয়েছে। ফাইন, ওকে ফাইন। এই যে অনেকে বলছে একাডেমিকের 10 আউট অফ 10, অ্যাডমিশনে 0 আউট অফ 10। এটা হতে পারে, এটা হওয়াটা খুব বেশি কঠিন না। তাহলে তোমার জন্য করণীয় কি বলো তো ভাইয়া? তোমার জন্য করণীয় হচ্ছে এই যে অ্যাডমিশনের কোয়েশ্চেনের টাইপটা দেখবা। হ্যাঁ, তোমাদের একটা হোমওয়ার্ক দিই ভাই আজকে। হোমওয়ার্ক হইতেছে তোমাদেরকে যে স্লাইডটা দিছি না, একাডেমিক আর অ্যাডমিশন, তোমরা ভাইকে কথা দাও এই কাজটা করবা, ঠিক আছে? যদি না করো তাহলে কিন্তু ক্লাস করে পরে খুব একটা লাভবান হইতে পারবা না, যদি কথা না শুনো। কথা হইতেছে তোমাকে যে স্লাইডটা আজকে দিয়ে দিব ভাইয়া, এই স্লাইডটা থেকে তুমি একাডেমিকে কি টাইপের প্রশ্ন আসে আর অ্যাডমিশনে কোন টাইপের প্রশ্ন আসে একটু প্যাটার্নটা মিলাইবা। ইজিলি তুমি বুঝতে পারবা তোমার কিভাবে পড়া উচিত, ইজিলি। ওকে, আসো। ভাই এমসিকিউর কয়েকটা অপশনের মিনিং বলে না, যে তোমার কি প্রবলেম হয়েছে মিনিং না বলাতে?
অ্যাডমিশনে যে রকম ভাবে বসায় ভয়ই দোষে। আচ্ছা চলো, তারপর আমি একটু দেখি, হাউ ডিড ম্যান্ডেলা উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। ম্যান্ডেলা কিভাবে পুরো বিশ্বের সাপোর্ট পেয়েছে? আমরা সহজভাবে বলতে পারলে কি পাই যে ম্যান্ডেলা কোনো গৃহযুদ্ধ ছাড়া একটা বর্ণবৈষম্যকে থামানোর চেষ্টা করছে, এবং তার যে সম্মান এবং নেতৃত্ব গুণ, সম্মান ও নেতৃত্ব গুণ, এই ব্যাপারটা কিন্তু তাকে পুরো বিশ্বের সাপোর্ট পেতে সাহায্য করছে। ম্যান্ডেলার নিজের তার যে অত্যন্ত উচ্চ মর্যাদার সম্মানিত ব্যক্তি তিনি, এবং তার যে নেতৃত্ব গুণ, পুরো দেশকে তিনি কন্ট্রোল করতে পারছে, সেটি তাকে সাপোর্ট দিছে। আমরা একটু দেখি, ম্যান্ডেলা ওয়াজ রিজলভড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড অ্যাভয়েডিং এনি সিভিল ওয়ার। দেখো তুমি যেহেতু এই প্রশ্নের জন্য 3 মার্কসে কিন্তু লিখতেছো, হ্যাঁ, এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে ভাইয়া আমরা যে প্রশ্নটা অ্যান্সার লিখতেছি 3 মার্কে, এখন আমি কি করবো এটাকে? আমি কি অনেক বড় করে লিখতে হবে, আমি ছোট করে লিখতে হবে? দেখো, ইটস অল অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ রাইটিং, নট হাউ মেনি লাইন্স ইউ রাইট। বুঝলা? তুমি কতটুকু সুন্দরভাবে লিখতেছো, জিনিসটাকে ফুটিয়ে তুলতেছো। এখন ফুটিয়ে তোলার জন্য যদি 2 বাক্য লাগে, দ্যাটস এনাফ। ফুটিয়ে তোলার জন্য যদি 4 বাক্য লাগে, দ্যাটস অলসো এনাফ। It doesn't mean that you have to write many and many lines just to acquire 3 marks. মার্ক অ্যাকোয়ার করার সাথে লেখার লাইনের বা শব্দের সম্পর্ক থাকে না। একজন ভালো টিচার এটা কখনো দেখে না। টিচার দেখে যে টু দ্য পয়েন্টে অ্যান্সার হয়েছে কিনা এবং তিনি কত কোয়ালিটি ভাবে অ্যান্সারটা দিয়েছেন। তাইলে এই ভুল কনসেপ্ট থেকে বের হয়ে আসবা যে লাইন যত বেশি নাম্বার তত বেশি। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে আমি কি পাচ্ছি? হি ওন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড বাই হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা। তিনি তার সম্মান ও নেতৃত্ব গুণের দ্বারা তিনি সাপোর্ট পেয়েছেন। ওকে, হু ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, এক্সপ্লেইন দ্য রিজনস। কাকে বলা হয় আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন? এটা হচ্ছে ম্যান্ডেলা। কেন বলা হয়? তিনি শান্তির প্রতীক হয়ে সিভিল ওয়ার না ঘটিয়ে সমস্যার সমাধান করেছেন। ওকে, ম্যান্ডেলা ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, এখানে একটা উত্তর পেলাম, নেলসন ম্যান্ডেলা। হি ফাইট এগেইনস্ট racial discrimination in South Africa has earned his entitlement for this. অর্থাৎ তিনি যে এই টাইটেলটা পাইছেন যে তিনি হচ্ছেন, ছুটি কখন দিবেন ভাইয়া? ছুটি কখন দিবেন? আমাদের এটার পর একটা ফ্লো চার্ট আছে আর একটা উইথ লুজ আছে। ওকে, আমার মনে হচ্ছে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। আমাদের 37-এ শেষ হওয়ার কথা। টাইম নিয়ে আমরা খুব বেশি টানাটানি না করি। হ্যাঁ, টাইম নিয়ে হয়তো 5 মিনিট বেশি হবে, বাট টাইম নিয়ে টানাটানি করলে কি হবে ভাইয়া? দ্রুততার সাথে পড়াইতে হবে। এক্ষেত্রে যেটা হবে, আমি যে কন্টেন্টটা নিয়ে আসছি এটা আমি শেষ না করতে পারলে আমার নিজের রাতে ঘুম ভালো হবে না, তোমাদের জন্য জিনিসটা হয়ে গেল। হ্যাঁ, 50টা ক্লাস আমরা 4.5 মাসে শেষ করবো, পুরা কোর্স 4.5 মাস। এটাকে যেন আমরা টেনে 6 মাস নিতে না হয়, তাতে তোমাদের সময় ক্ষেপণ হবে। ওকে, আচ্ছা, তারপর একটু প্রশ্ন দেখি, বলছে কি, ডোন্ট কল মি, আইল কল ইউ, হু ওয়াজ দ্য স্পিকার অফ দিস ওয়ার্ডস। এই কথাটা কে বলছে এবং কেন বলছে? আচ্ছা, তিনি এই কথার দ্বারা কি বোঝাইছে আমি একটু পড়ে দেখি কে বলছে। ম্যান্ডেলা আটটার মানে উচ্চারণ করা, দোজ ওয়ার্ডস অন দ্য ইভ অফ হিজ রিটায়ারমেন্ট ফ্রম পাবলিক লাইফ। তিনি পাবলিক লাইফ থেকে যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তখন তিনি শুরুতে এই কথাগুলো বলছেন যে আমাকে তোমরা ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। বিং টায়ার্ড অ্যান্ড ওল্ড, একেবারে তিনি খুব ক্লান্ত এবং বৃদ্ধ হয়ে গেছেন। হি আটার্ড দিস লাইনস, এই কথাগুলো তিনি যখন বলছেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি অত্যন্ত বয়স্ক হয়ে গেছেন, 86তম জন্মদিন। হি সেড দিস টু মিন দ্যাট, তিনি এই কথাগুলো বলেছেন এই জন্য যে, বা এটা বোঝাতে যে হিজ পিপল ওয়ার পলিটিক্যালি ফ্রি, তার দেশের নাগরিক এখন রাষ্ট্রীয়ভাবে তারা স্বাধীন, সাদা কালো তোমাদের ঝামেলা নাই। সো হি ডিড নট নিড টু ওয়ার্ক অ্যাট দ্য টাইম, তার এই মুহূর্তে কাজ করার প্রয়োজন নাই। বাট ইফ হি ফেল্ট এনি নিড, যদি তিনি কোনো প্রয়োজন বোধ করেন পরবর্তীতে, ইন ফিউচার ভবিষ্যতে, হি উড কল দ্য পিপল টু রাইজ, মানুষকে জেগে উঠতে তিনি বলবেন, অ্যান্ড ওয়ার্ক এগেইন এগেনস্ট এনি ইভিল, কোন ধরনের অপকর্ম অপবাদের বিরুদ্ধে সবাইকে আবার কাজ করার জন্য তিনি ডাক দিবেন। খুব চমৎকার একটা প্রশ্ন কিন্তু। লাস্ট কোয়েশ্চেন, when was Mandela awarded Nobel Peace Prize? কত সালে? 1993। Why did he achieve the prize? তিনি কেন পাইছেন একটু দেখি আমরা। নেলসন ম্যান্ডেলা was awarded the Nobel Peace Prize in 1993, 1993 সালে। He achieved the prize, তিনি এই পুরস্কারটা পেয়েছেন because he negotiated the end of apartheid, তিনি বর্ণবাদের মীমাংসা করছেন, and established peace in South Africa, এবং দক্ষিণ আফ্রিকায় শান্তি
বিরাজ করেছেন, শান্তি নিয়ে আসছেন। হি অলসো এনশিওরড দ্য ডিগনিটি অফ ব্ল্যাক পিপল, তিনি কালো মানুষদের যে সম্মান সেটাও নিশ্চিত করছেন। কালোরা যে সম্মান পেতে পারে, কালোরা যে মানুষ, এই জিনিসটা তিনিই নিয়ে আসছেন। ওকে, আচ্ছা আমরা একটা ফ্লো চার্টটা দেখি। হ্যাঁ, আচ্ছা ভাইকে একটু জানাও তো তোমরা বাংলা অর্থগুলো বুঝতে পারছো সবাই? একটু তোমরা রিপ্লাই জানাও ভাইকে যে বাংলা যে অর্থগুলো আমরা বলেছি, আমরা যে প্রতিটা লাইনকে বিশ্লেষণ করেছি, সেটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আচ্ছা, আবিদা রহমান বলেছে ভাইয়া আপনি ফার্স্টে একটা লাইন এক্সট্রা অ্যাড করতেছেন, আমরা কিভাবে বুঝবো যে কোন লাইনটা অ্যাড করলে ভালো হবে? আচ্ছা আদিবা, তোমাকে এই ব্যাপারটা আমি একটু ছোট্ট করে অ্যান্সার দিই। হ্যাঁ দিবা, এই ব্যাপারটা খেয়াল করো, এই এক্সট্রা লাইন অ্যাড করার ব্যাপারটা টোটালি একটা মানুষের বুঝ ক্ষমতার উপর নির্ভর করে। হ্যাঁ, ধরো তোমাকে একজন জিজ্ঞেস করলো যে তুমি কি খেতে পছন্দ করো। হ্যাঁ, তুমি ধরো আইএলস স্পিকিং এর কথা যদি বলি আমি, তুমি বলো যে হোয়াট ইউ লাইক টু ইট, তখন তুমি কি অ্যান্সার করবা? জ্যাকফ্রুট। ওকে, এখন এটা একটা অ্যান্সার হতে পারে। দেখো এটা দুইটা অ্যান্সার, যে তোমার যে প্রশ্ন করলে যে হোয়াট ডু ইউ লাইক টু ইট, ওকে, এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে দিবে বলো তো? এখন এটার একটা অ্যান্সার ধরো, এটা সিম্পল অ্যান্সার হতে পারে জ্যাকফ্রুট ধরো। আবার এইটার একটা ইলাবোরেটেড কোয়েশ্চেন হতে পারে, যেমন কি আই লাইক জ্যাকফ্রুট মাচ বিকজ it is sweet and tasty। দেখো তোমার কাছে কোন উত্তরটা বেটার মনে হচ্ছে বলো তো? কোন উত্তরটা? অবশ্যই এইটুকু অ্যান্সার দিলে যেই ব্যক্তি প্রশ্ন করেছে সে খুব একটা কিন্তু স্যাটিসফাইড হবে না, এইভাবে সে খুব ইগনোর করতেছে মনে হচ্ছে। বাট তুমি যখন জিনিসটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলবা যে আই লাইক জ্যাকফ্রুট মাচ বিকজ ইট ইজ সুইট অ্যান্ড টেস্টি, আমি জ্যাকফ্রুট পছন্দ করি, খুব পছন্দ করি কারণ এটা মিষ্টি এবং সুস্বাদু। এইটা যখন বলবা, দেখো এই যে অংশটা না, এই অংশটা তুমি এক্সট্রা তৈরি করছো, অর্থাৎ তুমি যেই উত্তরটা দিচ্ছ এখান থেকে তোমাকে লাইনটা বের করতে হবে যে সিচুয়েশনের সাথে মেনটেন করে, কনটেক্সটের সাথে মেনটেন করে, ভদ্রতার মতো মেনটেন করে তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। এটাকে আমরা বলি স্মার্ট রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং, লিখার অভ্যাস গড়ে তোলার একটা চিন্তা করো। দেখো রাইটিং এর ব্যাপারটা একদিনে হবে না, কখনোই কারো হয় না, বাট ইফ ইউ ওয়ান্না বি আ গুড রাইটার, তোমাকে অবশ্যই একজন ভালো পাঠক হইতে হবে, তোমাকে ইংলিশ পড়তে হবে। এটা হোক নিউজ পেপার হোক, তোমাকে গল্পের বই হোক, অথবা তুমি কোনো আর্টিকেল হোক, এগুলো পড়া যদি অভ্যাস করতে পারো তখনই এটা হবে। শুধু শুধু ইংলিশে রাইটিং মানুষের এমনি এমনি কখনো হ্যাবিট হয়ে যায় না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তার পরের অংশটায় যাই। চলো, ফ্লো চার্টে আমরা অবশ্যই প্রশ্নগুলো খুব সহজ, খুব কঠিন জিনিস না। আচ্ছা একটু দেখি কি বলছে, কি নিয়ে ফ্লো চার্ট? দ্য প্লাইটস, প্লাইটস হচ্ছে কষ্ট, কষ্ট এবং কি, এবং হচ্ছে অ্যাচিভমেন্টস এবং অর্জন। আচ্ছা বলেছে ম্যান্ডেলা কোন কোন কষ্টগুলো তার লাইফে করেছেন এবং তিনি কি কি অর্জন করেছেন। তাহলে আমরা যে প্যাসেজটা পড়ছি, ম্যান্ডেলা কি কি কষ্ট করেছেন, তিনি হচ্ছে জেলে ছিলেন। হ্যাঁ, তার কষ্টের জিনিসগুলো এই প্যাসেজে কমই আসছে। তিনি জেলে ছিলেন, তিনি রিভোনিয়া ট্রায়ালে অভিযুক্ত হয়েছেন, দুইটা তার কি প্লাইটস। এবং তার যদি অর্জন বলি, তোমরা নিজেরা বলো দেখি, তোমরা ভাইকে বলো তো তার প্লাইটস কি। ধরো আমি বললাম যে একটা প্লাইটস বললাম টু বি ইমপ্রিজনড ফর নিয়ারলি, তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, আমরা ফ্লো চার্টের মেইন অ্যান্সারে যাব না, তোমরা নিজের অ্যান্সার করতে শিখো। হ্যাঁ, আমি এই প্যাটার্নটা ধরে দিলাম, প্রথমে মনে একবার টু দিয়ে শুরু করবা। হ্যাঁ, টু বি ইমপ্রিজনড ফর নিয়ারলি 3 decades। ওকে, 2 নাম্বার অ্যান্সারটা তোমরা দাও। হ্যাঁ, আমরা ফুল স্টপ দিব না, কিন্তু যেহেতু এটা পূর্ণাঙ্গ বাক্য না, আমরা ফুল স্টপ দিব না। 2 নাম্বার টু, দ্বিতীয় কি হয়েছে, তিনি কি কষ্ট পাইছেন, তিনি টু গেট চার্জড, তিনি চার্জড হয়েছেন, টু গেট চার্জড উইথ capital offenses in Ribbon trial, in
রিভোনিয়া ট্রায়াল। ওকে, দুইটা পেলাম আমরা। 3 নাম্বার, তার অ্যাচিভমেন্টগুলো বলো। আমরা দুইটা পাইলাম। তার আরো বলতে পারি, আমরা ফ্লাইট যদি বলি, বলতে পারি যে টু গেট ফ্রি, তার একটা অর্জন বা তার কষ্টের জায়গায় বলি টু গেট ফ্রি ফ্রম প্রিজন ইন 1990 সালে। হ্যাঁ, তিনি মুক্তি পাইছেন। আরো আমরা অর্জনের দিকে আসি এবার। 4 নাম্বার পাইছে কি, টু বি অ্যাওয়ার্ডেড উইথ নোবেল পিস প্রাইজ। কত সালে? ইন 1993। দেখছো, এগুলো কিন্তু মুখস্থ করে লেখার কিচ্ছু নাই। দেখো ভাই লিখে ফেলতেছি না, প্যাসেজ পড়ছি, এখানে লিখা আছে। তুমি অনেকগুলো লিখতে পারবে, অসংখ্য অ্যান্সার লিখতে পারবা। ফ্লোচার্ট নিয়ে যদি কেউ ভয় করো, তো যদি কেউ বলে ফ্লোচার্ট পারবা না, ফ্লোচার্ট কঠিন, এটা মানে হচ্ছে তোমার ব্রেনটারে ওয়াশ করতেছে। ভাই সত্য কথা বলি, আমি কিন্তু সাদারে সাদা বলি, কালারে কালা বলি। তোমাকে ব্রেন ওয়াশ করার কোনো প্রয়োজন নাই। ফ্লোচার্ট জিনিসটা খুবই সহজ, খুবই ইজি একটা জিনিস। সুন্দর গাইডলাইন পাইলে, রেগুলার প্র্যাকটিস করে এটা হয়। যদি বলে ফ্লোচার্ট পারো না, ফ্লোচার্টে 10 নাম্বার, এমন করে বললে তোমার ব্রেন ওয়াশ হবে। সো ব্রেন ওয়াশের কোনো দরকার নেই। দেখো এখানে আমরা কোনো অ্যান্সার লিখিনি, আমি জাস্ট বলছি তার কষ্ট কি, তার সফলতা কি। কষ্ট 3টা লিখছি, সফলতা 3টা লিখবো, শেষ। আমি একটা প্যাটার্ন মেনটেন করতেছি, 2 দিয়ে প্যাটার্নটা মেনটেন করতেছি। টু বি অ্যাওয়ার্ডেড উইথ নোবেল পিস প্রাইজ ইন 1993, একটা সফলতা গেল। আমাদের আর 2টা বাক্য লাগবে। 5 নাম্বার লিখি আমরা, টু বি দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন সাউথ আফ্রিকা ইন 1994। টু বি the first black president of South Africa in 1994। এগুলো মুখস্থ করে লেখার কিচ্ছু নাই অনেস্টলি। 4 নাম্বার বলি লাস্ট, আমরা একটা কি বলবো, 6, to avoid civil war। তার বড় একটা অর্জন ছিল হচ্ছে তিনি সিভিল ওয়ার অ্যাভয়েড করেছেন, অথবা টু ব্রিং ডাউন অ্যাপারথেড অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। টু ব্রিং ডাউন অ্যাপারথেড, শেষ। এইটুকু দিয়ে দাও। বলো তো এটা কঠিন কিছু মনে হলো তোমার কাছে? বলো তো, তোমরা শুধু শুধু নিজেরা নিজেদেরকে ছোট্ট করো। হ্যাঁ, ফ্লোচার্ট কি বই থেকে দাগায় দাগায় লিখবো নাকি, মানে একদম বইয়ের লাইন লিখবা, ব্যাপারটা এরকম না। বইয়ের লাইন লেখাটা কখনোই স্মার্ট অ্যান্সার না। বইয়ের লাইন যেটা আছে এটা তুলে দাও, কখনোই স্মার্ট না। কারণ টিচার তুমি কতটুকু ক্রিয়েটিভ, তুমি সৃজন সেটা জানতে চাই। মুখস্থ বই থেকে টুকে দেওয়াটা সুন্দর না। তুমি কখনো পছন্দ করবে না যে তুমি একটা জিনিস তৈরি করছো, এটা কেউ চুরি করলে নিয়ে গেছে। তুমি একটা ধরো কাঁথা তৈরি করছো সুন্দর করে ডিজাইন করে। হ্যাঁ, এখন তোমার ভাবো তুমি একটা সুন্দর ফটো তুলছো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় চমৎকার একটা, তোমার অনেক 1 ঘন্টা বসে থেকে তোমার ক্যাপচার ধরে রেখে একটা ফটো তুলছো। এখন এই ফটোটা তোমার কোনো ক্রেডিট না দিয়ে যদি একজন লোক কপি করে তার পোস্ট করে দেয়, খারাপ লাগবে না? সে যদি এরকম একটা ফটো তুলতো, বসতো, কাছাকাছি জায়গায় গিয়ে সে বসতো, তার মতো তুলতো, এটা ভালো লাগতো। তাই হুবহু সেন্টেন্স তুলে দেওয়াটা স্মার্ট অ্যান্সার না, তুমি নিজের মতো করে একটু গুছাইবা। ঠিক আছে, ক্লিয়ার? এটা আমরা বলেছি ভাইয়া সবগুলো লাইনে টু কেন বসলো। দেখো সবগুলো লাইনে টু বসার কারণ হচ্ছে আমাদের প্রথম যে সেন্টেন্সটা দেওয়া আছে এইটা আমি টু দিয়ে দিয়েছি। প্রথম প্যাটার্নটা যদি ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তুমি বাকিগুলো ইনফিনিটিভ দিয়ে করবা। প্রথমটা যদি জিরান্ড হয় পরবর্তীগুলো জিরান্ড দিবা। এটা হচ্ছে একটা প্যাটার্ন মেইনটেইন। ফ্লো চার্ট, ফ্লো মানে কি? একটা ধারা। ফ্লো মানে কি? একটা ধারা। তুমি ফ্লো মানে যদি ধারা হয় তো তুমি ধারাটা মেইনটেইন করে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, এই যে এখানে দেখো টু 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 দিয়ে করেছি। এইটাও এটা বিভিন্ন আনসার দিয়েছি আমি এখানে, ডিফারেন্ট আমরা নিজেরা ডিফারেন্ট বের করেছি। সো 2টা আনসার হয়ে গেল। ঠিক আছে, ওকে। লাস্ট আমরা 37-এর জায়গায় আমাদের একটু টাইম হয়ে গেছে, আমরা আর একটু সময় নিব। হ্যাঁ, আমরা একটা উইথ ক্লোজ দেখে আমরা সলভ করতে পারি কিনা। হ্যাঁ, চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। এই উইথ ক্লোজটা আমরা নিজেরা সলভ করার চেষ্টা করব। করতে পারলে আমাদের আজকের মতো পূর্ণাঙ্গ যা যা আমাদের টপিক সব শেষ হবে সুন্দরভাবে। চলো আসি আমরা উইথ ক্লোজগুলো একটু সলভ করার নিয়মটা দেখি। দেখো উইথ ক্লোজ সলভ করার আগে তোমাকে সবার আগে যেটা করতে হবে, তোমাকে যে
শব্দগুলো দেওয়া আছে সেটা বাংলা জানাটা বেশ জরুরি। যদি তুমি ফ্লোচার্ট মানে উইথ ক্লুজের বাংলা না জানো, তুমি এই কোয়েশ্চেনগুলো মোটামুটি সলভ করতে পারবে না। একদম সত্য কথা, তুমি এইগুলো বাংলা না জানলে এটা সলভ করতে পারবে না। তোমার দ্বিতীয় অপশন হচ্ছে শুধুমাত্র বন্ধুর থেকে দেখে দেখে লেখা, এই কাজ করতে চেও না, অসৎ কাজ। আচ্ছা, ক্রাউন মানে হচ্ছে মুকুট পরানো। ক্রাউন মানে কি? কাউকে সফলতার মুকুট পরানো। ওকে, আচ্ছা। গ্রেট মানে মহান, ভোট মানে ভোট দেওয়া, প্রেস্টিজ মানে সম্মান, অর্গানাইজ মানে হচ্ছে আয়োজন করা, হোল্ড মানে ধারণ করা, এন্টারটেইন মানে হচ্ছে কাউকে মুগ্ধ করা, কাউকে হচ্ছে বিনোদিত করা, প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা, সার্টেইন মানে হচ্ছে নিশ্চিত, রিমেম্বার মনে করা, অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে কাছাকাছি, আর ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। আমরা দেখি পারি কিনা। Football is the most popular and exciting event for all classes of people. ফুটবল সকল শ্রেণীর মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মজার খেলা সারা বিশ্ব জুড়ে। The World Cup football is the dash, দেখো এখানে দা আছে, দা মানে বুঝতে হবে সুপারলেটিভ ডিগ্রি। কি সুপারলেটিভ? বলছে যে ফুটবল হচ্ছে, বিশ্বকাপ ফুটবল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ড্যাশ আর্ট শো ইন দ্য ওয়ার্ল্ড। বলো না ফুটবলকে বলা হয় দ্য গ্রেটেস্ট আর্ট শো। ফুটবল কি কি বলা হয়? দ্য গ্রেটেস্ট আর্ট শো। ফুটবল সবচেয়ে বড় পৃথিবীর খেলা। তাহলে দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ ইন দ্য, যেহেতু দা আছে তাহলে কি হবে? গ্রেট থেকে গ্রেটেস্ট। কেন আমরা পাচ্ছি? এখানে দা যেহেতু আছে তাই কি হবে? গ্রেট না হয় সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট। ইট ইজ দ্য মোস্ট ড্যাশ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। ইট ইজ দ্য মোস্ট, দেখো এইখানে আরেকটা কি আছে? মোস্ট আছে। একটা ব্যাপার মনে রাখো, এই যে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এই টুর্নামেন্টটা কি? এটা একটা নাউন। এটা যদি একটা অ্যাডজেক্টিভ হয়, এই মোস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। এটাকে অ্যাডভার্বও বলতে পারো, এটাকে তুমি একটা ইন্টেন্সিফায়ার বলতে পারো। কি বলতে পারো? ইন্টেন্সিফায়ার। মনে রাখবা, ইন্টেন্সিফায়ারের পরে একটা অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ দ্য মোস্ট ড্যাশ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অফ ফুটবল। এটা ফুটবলের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদার একটা টুর্নামেন্ট। হ্যাঁ, ফুটবলের তোমার সাফ ফুটবল হয়, এশিয়ান কাপ হয়, ইউরোপিয়ান কাপ হয়, লিগের খেলা হয়, সবচেয়ে সম্মানিত কোনটা? ফুটবল বিশ্বকাপ। লিখবে এখানে প্রেস্টিজ থেকে, প্রেস্টিজটা ওই জন্য দেখলাম কোথায় কোথায় কোথায়, কই গেলি রে প্রেস্টিজ? আয় রে, রাতের বেলা ঘুমে ধরে গেছে, প্রেস্টিজ রেখে, এই যে প্রেস্টিজ। হ্যাঁ, প্রেস্টিজ থেকে কি হবে? প্রেস্টিজ থেকে হচ্ছে প্রেস্টিজিয়াস। প্রেস্টিজ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ কি হবে? প্রেস্টিজিয়াস। প্রেস্টিজিয়াস। ওকে, তারপর আসি দ্য কম্পিটিশন। এই যে খেলাটা, এই কম্পিটিশনটা টেক্স প্লেস, আমরা এটা পড়েছিলাম। টেক্স প্লেস মানে হচ্ছে আয়োজিত হওয়া। ওয়ান্স ইন এভরি 4 ইয়ার্স, এটা পুরো 4 বছর একবার হয়। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, ফিফা 2020 মানে 22 বিশ্বকাপ, ওয়াজ ড্যাশ ইন কাতার ফর, আচ্ছা এটা কাতারে আয়োজিত হয়েছিল। আচ্ছা, তাহলে কাতারে আয়োজিত হয়েছিল, এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো ভাইরা তোমরা? ফুটবল বিশ্বকাপ কি নিজেকে নিজে আয়োজন করতে পারে? না, এটা আয়োজিত হয় একটা দেশের দ্বারা, একটা সংগঠনের দ্বারা। তার মানে এখানে প্যাসিভ সেন্টেন্স। তাহলে প্যাসিভ আমরা জানি কি? ওয়াজ বা এর পরে এখানে কি হবে? V3, তাই না? প্যাসিভের জন্য বুঝো। কেন আমরা করতেছি এইটা তোমার বোঝা উচিত। কারণ হচ্ছে বিশ্বকাপ নিজে নিজে সংগঠিত হয় না বা আয়োজিত হয় না, বিশ্বকাপটা আয়োজিত হয়ে থাকে, এটাকে কেউ আয়োজন করে। তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, তাহলে ওয়াজের পরে কি হবে? V3। তাহলে আয়োজন করা যদি হয় অর্গানাইজ, তাহলে V3 কি হবে? অর্গানাইজড। হিসাব সহজ, অর্গানাইজড। হ্যাঁ, অর্গানাইজড। আচ্ছা, এটা আমি একটু মুছে নিচে লিখতেছি। হ্যাঁ, এই উত্তরটা স্পেস নেই এখানে। তাহলে এই অ্যান্সারটা আমরা কি পাচ্ছি? সি এর জন্য অর্গানাইজড। তারপর আসি। ওকে, এত থেকে এত তারিখের মধ্যে হয়েছে 32 টিমস অফ ড্যাশ নেশনস, ড্যাশ দেশের 32টা টিম পার্টিসিপেটেড ইন দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মধ্যে বিভিন্ন দেশের 32টা টিম অংশগ্রহণ করেছে। তাহলে বিভিন্ন ইংলিশ কি বলো তো? বিভিন্ন। এইখানে খেয়াল রাখবা, নেশন কিসে আছে? নাউন। আমরা বলেছি নাউনকে মডিফাই কে করতে পারে ভাইয়া বলো তো? একটু আগে প্যাসেজে পড়ছে, নাউনকে মডিফাই করার ক্ষমতা কে রাখে? অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গায় যে অ্যান্সারটা হবে অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্মে হবে। তাহলে ডিফারেন্স তো কিসে আছে? নাউনে। তাহলে ডিফারেন্সের অ্যাডজেক্টিভ কি? ডিফারেন্ট। তাহলে কি হচ্ছে এই জায়গাটা ডিফারেন্ট। আচ্ছা,
ড্যাশ ওভার 200 বিলিয়ন US dollar were spent in organizing this tournament বলেছে যে প্রায় প্রায় তাহলে প্রায়ের বাংলা কি বলতো প্রায়ের বাংলা কি অ্যাপ্রক্সিমেট না এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রায়ের বাংলা কি অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি ওকে তারপর আসি There were 64 matches played in 8 venues across 5 cities. 5টা শহরের 8টা ভেন্যুতে 8টা মাঠের মধ্যে মোট 64টা খেলা হয়েছে। The final match was dash between France and Argentina. ফাইনাল ম্যাচটা হয়েছিল আর্জেন্টিনা আর হচ্ছে ফ্রান্সের মধ্যে। কি হইতে পারে বলো তো? was প্লে আছে কি প্লে আছে ক্রাউন ভোট প্রেস্টিজ হোল্ড হোল্ড অর্থ এখানে হচ্ছে আয়োজিত হওয়া হ্যাঁ আয়োজন হওয়া আয়োজন হওয়া বা ঘটা অথবা ঘটা ঘটা তাহলে বলতো ফাইনাল ম্যাচ কি নিজে নিজে হয় ফাইনাল ম্যাচ কি নিজে নিজে খেলা হয়ে যায় বলতো ফাইনাল ম্যাচটা কি নিজে নিজে খেলতে পারে না ফাইনাল ম্যাচটা খেলা হয়েছিল আর্জেন্টিনা প্লেয়াররা খেলছিল আর হচ্ছে ফ্রান্সের প্লেয়াররা খেলছিল তাহলে খেলাটা হয়েছিল তার মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ এর সেন্টেন্সটা কিসে আসে বলো তো প্যাসিভে সাবজেক্টটা কাজ নিজে করতে পারতেছে না ফাইনাল ম্যাচ কি নিজে খেলতে পারে ম্যাচ যেহেতু খেলতে পারে না তার মানে সাবজেক্ট এখানে অ্যাক্টিভ না আর সাবজেক্ট এখানে অ্যাক্টিভ না সেন্টেন্সটা প্যাসিভ তাহলে সেন্টেন্স প্যাসিভ হলে অবশ্যই অক্সিলিয়ারি পরে ভার্বের v3 তাহলে হোল্ডের v3 কি হেল্ড তাহলে ওয়াজ হেল্ড কি মজার গ্রামার যে এত মজার পড়া আচ্ছা আর্জেন্টিনা ওয়াজ ড্যাশ চ্যাম্পিয়ন আবারও একই কথা আর্জেন্টিনা নিজেকে নিজে চ্যাম্পিয়ন করেছে না আর্জেন্টিনাকে চ্যাম্পিয়নের মুকুট পরানো হয়েছে and captain Lionel Messi was dash the best player of the tournament আচ্ছা ঠিক আছে তাহলে বলছে যে আর্জেন্টিনাকে কি করা হয়েছে চ্যাম্পিয়ন ভোট করা হয়েছে তাই না যেহেতু আর্জেন্টিনা ভালো খেলছে আর্জেন্টিনা বেশি গোল দিছে তারা ফাইনাল ম্যাচে গোল দিছে তাহলে তাকে ভোট দেওয়া হয়েছে মানুষ এখানে ভোট বলতে ওই যে ব্যালট পেপার ভোট না মানুষের পছন্দের ভোট আর কি মানুষের ভালোবাসার ভোট আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আর্জেন্টিনা ওয়াজ আবার প্যাসিভ সেন্টেন্স যেহেতু তাহলে কি হবে এই জায়গায় v3 তাহলে কি হবে ভোটেড আর্জেন্টিনা ওয়াজ ভোটেড চ্যাম্পিয়ন এন্ড ক্যাপ্টেন লিওনেল মেসি ওয়াজ মেসিকে পরানো হয়েছে মেসি নিজে নিজে কি ক্রাউন পরে ফেলছে না মেসিকে ক্রাউন পরানো হয়েছে মেসি ওয়াজ ক্রাউন্ড v3 the best player of the tournament the 2022 World Cup was really a great source of আমরা বলেছি আমার ক্লাসের মধ্যে যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা আসবে সেটা কি হবে নাউন মনে আছে প্রিপোজিশনের পরে কি আসে প্রিপোজিশন এর পরে যদি ওয়ার্ড আসে সেটা হয় ভার্বের সাথে আইএনজি হবে আর না হলে সেটা কি হবে সেটা একটা নাউন হবে তাহলে আমরা দেখি কি আছে এন্টারটেইনার এটাকে নাউন করলে কি হবে এন্টারটেইনমেন্ট এটা বিনোদনের একটা আমাদের খুব বড় ধরনের জায়গা ছিল great source of entertainment okay and will be ever আবার প্যাসিভ সেন্টেন্স এবং এটাকে মনে রাখা হবে স্মরণ রাখা হবে দেখো ফুটবল এই ম্যাচটা বিশ্বকাপের ম্যাচটা সে কি নিজে মনে রাখে খেলার কি ওই ক্ষমতা আছে যে নিজে মনে রাখবে না খেলাটাকে মনে রাখা হবে কারা রাখবে মানুষ বিশ্বের খেলোয়াড়রা খেলাপ্রেমীরা তাহলে এখানে কি হচ্ছে প্যাসিভ সেন্টেন্স যেহেতু এখানে কি হবে v3 তাহলে কি পাচ্ছি এখানে রিমেম্বার না হয় রিমেম্বার্ড বুঝলেন বুদ্ধি দিয়ে এগুলো সলভ করতে হয় ওকে এন্টারটেইনিং হবে না এন্টারটেইনিং না এটা এন্টারটেইনমেন্ট হবে হ্যাঁ এন্টারটেইনিং দিলে সেন্টেন্সটা গঠিত হয় না মজা লাগছে বলো তো এটা কিন্তু মজা করে পড়া যায় হ্যাঁ মজা করে বুঝে পড়া যায় শুধু মুখস্থ করলা এটা এন্টারটেইনমেন্ট এটা গুলো হবে না ওই যেটা আছে না গাছের পাতা সবুজ বলে যে এই গাছের পাতা সবুজ তুই এটা মুখস্থ কর কি আছে বলে যে গাছের পাতা সবুজ এটা ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখলে সব ভুলে যায় তখন গাছের পাতা সবুজ ওইটাও মনে থাকে না যেগুলো মুখস্থ করে জীবনে খুব বেশি দূর যাওয়া যাবে না এসব জিনিস বুঝতে হবে গ্রামারের মারপেজ বুঝতে হবে তখন তুমি এই জিনিসগুলো সলভ করতে পারবে ওকে স্যার আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল ভাইয়া ফ্লোচার্ট কি পয়েন্ট করে লিখতে হবে 1 2 3 4 দিয়ে লিখবা তুমি চাইলে উপরে নিচে লিখতে পারো চাইলে বক্স করে লিখতে পারো হ্যাঁ তবে বক্স করতে হবে মাস্ট ওকে
আমি একজন ব্রাজিল সাপোর্টার। যাই হোক, ওকে ঠিক আছে। কিন্তু মেসি যে পৃথিবীর অবশ্যই শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন, সেটা অমত করার কোনো সুযোগ নেই। আমি অবশ্যই মেসি সহ আর্জেন্টিনা টিমকে সম্মান করি। ওকে ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আমরা পুরো ক্লাস জুড়ে কিন্তু অনেক কিছু শেষ করছি। আমরা প্যাসেজের অ্যানালাইসিস করেছি, প্যাসেজের গ্রামারের প্রতিটা লাইন বুঝেছি, আমরা একাডেমিক এমসিকিউ সলভ করেছি, অ্যাডমিশন এমসিকিউ সলভ করেছি, কোয়েশ্চেন সলভ করেছি, ফ্লোচার্ট সলভ করেছি, এবং আমরা এখন থেকে অলরেডি আমাদের একটি করে ফ্লো চার্টের পরে আমরা উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ সলভ করবো। সো আমরা 2 ঘন্টা সময় নেই, বাট ইটস আ কোয়ালিটি টাইম। ওকে ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ক্লাস নোটটার ব্যাপারে আমি খুব সিরিয়াসলি বলবো, তোমরা ক্লাস নোটগুলো প্লিজ তোমরা সাবমিট করো। তোমরা বন্দিবাসলা গ্রুপটা যেটা আছে, তোমরা এখনই ক্লাস করার পরে জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের কাজ, পিকচারটা তুললা স্ক্যানার দিয়ে তুলো, সরাসরি তুলে একটা সুন্দর লাগে না, তুলে সুন্দর করে এটা জেপিজিতে এক্সপোর্ট করে সুন্দর করে তুমি গ্রুপে পোস্ট করে দিলা, মানুষরা জানতে পারে। হ্যাঁ ঠিক আছে, মানুষরা জানতে পারে, কোর্স সম্বন্ধে আপডেট পায়, সেতে কোর্সের মানুষ আরও যুক্ত হয় নতুন নতুন। সো নতুন মানুষ যুক্ত হলে এটা শান্তির জায়গা, যে বেশি মানুষ শিখতেছে, বেশি মানুষ পড়তেছে, এটা সব দিক দিয়েই প্রফিট। আমার জন্য, নিজের জন্য প্রফিটের জায়গাটা বেশি থাকে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।